তাহলে প্রথমে আমরা দেখব কি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, মানে কি না এর যে হিস্টোরিক্যাল কি কি ব্যাকগ্রাউন্ড রয়েছে, কি কি মাধ্যম দিয়ে পিরিয়ড টেবিল আবিষ্কার হয়েছে, সেই জিনিসটা আমরা এখন পড়বো। তো প্রথম যে লটা রয়েছে সেটা রয়েছে মানে পিরিয়ড টেবিল দুরকম ভাবে প্রথমে যেটা আবিষ্কার করা হয়েছিল সেগুলো হয়েছে অ্যাকর্ডিং টু অ্যাটমিক ওয়েট, বা হচ্ছে তোর পারমাণবিক যে ভর সেই অ্যাটমিক ওয়েট অনুসারে পিরিয়ড টেবিলকে প্রথমে তৈরি করা হয়েছিল। কিন্তু যত দিন যাচ্ছিল তত সেই অ্যাটমিক ওয়েট থেকে সেই পিরিয়ড টেবিলকে অ্যাটমিক নাম্বার ওয়াইজ যে কিভাবে আনা হয়েছে সেটাই আমরা দেখব কিছু ল বা কিছু মডিফিকেশনের মাধ্যমে, ঠিক আছে। তো দেখা যাক, যদি আমরা বলি ফার্স্ট যেটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হিসেবে ধরি সেটা হচ্ছে কি না ডোবেরনিয়ার ল অফ ট্রাইড, ঠিক আছে। প্রথম যেটা আবিষ্কার হয়েছিল বা প্রথম যে বিজ্ঞানী পিরিয়ডিক টেবিল সম্বন্ধে ধারণা দিয়েছিলেন তিনি ছিলেন ডোবেরনিয়ার, আর তার যে ফর্মুলা ছিল সেটাকে বলা হচ্ছে ডোবেরনিয়ার ল অফ ট্রাইড। স্পেলিং গুলো ঠিক করে ল অফ ট্রাইড। এই ফর্মুলাতে কি বলা হয়েছিল, বলা হয়েছিল কি যদি আমরা দুটো এলিমেন্টের অ্যাটমিক মাস দেখি, সাপোজ লিথিয়াম আর হচ্ছে পটাশিয়াম, লিথিয়ামের অ্যাটমিক মাস 7 আর পটাশিয়ামের অ্যাটমিক মাস 39। ডোবেরনিয়ার বলেছিলেন যে এই দুটো এলিমেন্টের যে এভারেজ অ্যাটমিক মাসের যে এভারেজ তার সমান হবে তার একটা মিডিল এলিমেন্টের, ঠিক আছে। তাহলে লিথিয়াম আর পটাশিয়ামের মাঝখানে রয়েছে সোডিয়াম, যার অ্যাটমিক মাস হচ্ছে 23, যেটাকে আমরা ক্যালকুলেশন করে এইভাবে পেতে পারি 7 + 39 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে দেখা যাবে কি না এটা হচ্ছে 23 বা অ্যাপ্রক্স 23 আসছে, ঠিক আছে। আচ্ছা, এইভাবে যদি আরো একটা এলিমেন্ট আমরা দেখি, এখানে দেখ এলিমেন্ট গুলো দেওয়া রয়েছে যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামের ক্ষেত্রে হতে পারে যে 6.9, ঠিক আছে, অ্যাপ্রক্স 7 বলা হয়েছিল, আর 39.1, এই দুটোর যদি আমরা এভারেজ করি তাহলে আমরা এই মিডিল এলিমেন্টটা কিন্তু পেতে পারি। আর একটা কি বলা হয়েছিল যে যদি ক্যালসিয়াম আর বেরিয়াম সেম ভাবে এই ফর্মুলাতে আমরা ফেলি তাহলে কিন্তু এদের তোর হচ্ছে অ্যাটমিক ওয়েটটা হচ্ছে স্ট্রনসিয়ামের কাছাকাছি পাবো, ঠিক আছে, স্ট্রনসিয়ামের কাছাকাছি পাবো। আর যদি ক্লোরিন আর হচ্ছে আয়োডিনের ক্ষেত্রে করি সেম ভাবে এই ব্রোমিনের কাছাকাছি আমরা অ্যাটমিক ওয়েটটা পাবো। তাহলে আলটিমেট আমরা কি বুঝতে পারছি যে ফার্স্ট এন্ড লাস্ট অ্যাটমিক ওয়েটের সাম করে বা যোগ করে যদি আমরা তাকে 2 দিয়ে ডিভাইড করি তাহলে সেখানে আমরা যে অ্যাটমিক ওয়েটটা পাবো সেটা তার মিডিল তোর হচ্ছে অ্যাটমের অ্যাটমিক ওয়েট। এটা সবার ক্ষেত্রে সাপোর্ট করছিল না লটা, কিছু ক্ষেত্রে সাপোর্ট করেছিল, তার জন্য এটা একটা মডিফিকেশনের ধারা। তাহলে এখানে কি বলা হয়েছে কি না হচ্ছে আহ প্রতি তিনটা যে এলিমেন্ট আছে, প্রতি তিনটা এলিমেন্ট কনজিকিউটিভ তিনটা এলিমেন্টের মধ্যে মাঝের এলিমেন্টের অ্যাটমিক মাসটা ফার্স্ট এন্ড লাস্ট এলিমেন্টের অ্যাটমিক মাসের এভারেজ হয়, ঠিক আছে। তিনটে কনজিকিউটিভ মানে পরপর, ঠিক আছে, তিনটে কনজিকিউটিভ যদি আমি এলিমেন্ট ধরি তাহলে ফার্স্ট এন্ড লাস্ট অ্যাটমিক মাসের যোগ করে তাকে যদি এভারেজ করা হয় তাহলে সেখান থেকে আমরা মিডিল এলিমেন্টের ধারণা পাবো। এটা কে বলেছিলেন, ডোবেরনিয়ার, আর তার এই সূত্রটাকে ডোবেরনিয়ার ল অফ ট্রাইডস বা ডোবেরনিয়ারের ত্রয়ী সূত্র বলা হচ্ছে, ঠিক আছে, ডোবেরনিয়ার ল অফ ট্রাইডস হচ্ছে। নেক্সট যদি আমরা আসি, যে সায়েন্টিস্টের নাম তোরা পড়িস নি আগে এর আগে, সেটা হচ্ছে সাঁকরতোয়া, ঠিক আছে, তার নাম হচ্ছে সাঁকরতোয়া। স্পেলিংটা এইভাবে লেখা হয় CHANCOURTOIS, এটাকে সাঁকরতোয়া পড়া হয়, ঠিক আছে। সাঁকরতোয়া। তো এই সায়েন্টিস্ট হচ্ছে কি সূত্রে ধারণা দিয়েছিলেন, এই সায়েন্টিস্ট বলেছিলেন ল অফ টেলুরিক স্ক্রু, ল অফ টেলুরিক স্ক্রু। এটা কি? এটা হচ্ছে দেখ না একটা স্ক্রু যেরকম দেখতে হয়, একটা স্ক্রু যেরকম দেখতে হয়
ঠিক আছে। সেই রকম দেখতে বলেছিল কি তার এই যে এলিমেন্টে হতে পারে, মানে এই টাইপটা হচ্ছে স্পাইরাল টাইপ। ঠিক আছে, এইভাবে স্পাইরাল টাইপ। তিনি কি বলেছিলেন যে যদি একটা পিরিয়ডিক টেবিলকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একই রেখায় যদি আমরা সাজাই, এভাবে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা একই রেখা এইভাবে সাজাই, তাহলে আমরা দেখতে পাবো কি না এদের যে সোজা সোজা একই টাইপের এলিমেন্ট গুলো থাকছে, খানিকটা এরকম। দেখ এখানে এটাকে সাজানো হয়েছে এইভাবে স্পাইরাল অনুযায়ী, ঠিক আছে। আর দেখা যাচ্ছে কি যদি আমরা এদের পারপেন্ডিকুলার ধরি বা এদের সোজা সোজা ধরি, তাহলে এই একই টাইপের ক্যারেক্টারিস্টিক আছে এরকম এলিমেন্ট গুলোকে আমরা পরপর রাখতে পারবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ল অফ টেলুরিক স্ক্রু, যেটাকে স্ক্রুর মতো দেখতে, বা যেটা অ্যাকচুয়ালি বলতে পারি স্পাইরাল। মানে হচ্ছে তোর এইভাবে স্টার্ট হয়, একটা ছোট এলিমেন্ট দিয়ে স্টার্ট হয়, আস্তে আস্তে সেটা হচ্ছে এইভাবে বড় এলিমেন্টের দিকে যায়। আর বলা হয়েছে কি যে এইভাবে তোর হচ্ছে একটা লাইন বরাবর, যে যদি আমরা দেখি যে তার মধ্যে যে এলিমেন্ট গুলো সেম রয়েছে সেই এলিমেন্টের অ্যাটম মানে ক্যারেক্টারিস্টিক গুলো সিমিলার হয়, সিমিলার ক্যারেক্টারিস্টিক হয় যদি আমরা তাকে মানে এইভাবে স্পাইরাল পথে ধরি, এইভাবে স্পাইরাল পথে ধরি সোজা সোজা, তাহলে তার সিমিলার ক্যারেক্টারিস্টিক দেখা যায় এই ল অফ টেলুরিক স্ক্রু বা হচ্ছে তোর সায়েন্টিস্ট যে সাকরতোয়া তিনি যে মডেলটা দিয়েছিলেন সেটা অনুযায়ী, যেটা দেখতে খানিকটা এইরকম হয়। ঠিক আছে, এই যে ল অফ হচ্ছে তোর টেলুরিক স্ক্রু, এটা কি বলা হচ্ছে। হ্যাঁ, এবারে কি হয় না একটা তো এর বেসিক জিনিস আছে না, যে তোর হচ্ছে একটা জায়গা থেকেই পিরিয়ড টেবিলটা শুরু হচ্ছে, এমন তো নয় যে গোল গোল হচ্ছে এইভাবে। ঠিক আছে, তো একটা পয়েন্ট থেকে শুরু হওয়ার জন্য সেটা হচ্ছে স্ক্রু এর মতো ধারণাটা পাওয়া যাচ্ছে, যে একটা ছোট হাইড্রোজেন বা কিছু দিয়ে শুরু হচ্ছে, সেখান থেকে যে এইভাবে পাওয়া যাচ্ছে এটাকে বলা হচ্ছে ল অফ টেলুরিক স্ক্রু। এটা আস্তে আস্তে উপরের দিকে বাড়ছে, যত উপরে যাচ্ছে তত এটা বাড়ছে। ঠিক আছে, ঘূর্ণিঝড়ের মতো আর কি। নিচ থেকে শুরু হচ্ছে, এবার আস্তে আস্তে এটা বাড়ছে, স্পাইরাল পথে যাচ্ছে, কিন্তু তোর হচ্ছে এইভাবে। আর এর নিচে নিচে যে এলিমেন্ট গুলো রয়েছে, পরপর যে এলিমেন্ট গুলো পাওয়া যায়, যেটাকে উলম্ব বলা হচ্ছে বা পারপেন্ডিকুলার বলা হচ্ছে, সেই অবস্থায় যে এলিমেন্ট গুলো পাওয়া যায় সেগুলোর মানে ফিজিক্যাল বা কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক কিছু সেম পাওয়া যায়, যেটা হচ্ছে বিজ্ঞানী সাকরতোয়া প্রথম লক্ষ্য করেছিলেন। ঠিক আছে, তো এই ল এর পরে যদি আমরা আসি, তাহলে এরপরে আসছি নিউল্যান্ড ল অফ অক্টেভ। ঠিক আছে, নিউল্যান্ড ল অফ অক্টেভ, এখানে কি বলা হলো, নিউল্যান্ডস ল অফ অক্টেভ, নিউল্যান্ডস ল অফ অক্টেভ, এতে কি বলা হলো, এতে বলা হয়েছে যে প্রতি এলিমেন্ট গুলো যখন আমরা স্টার্ট করছি, এলিমেন্ট গুলো যখন আমরা স্টার্ট করছি তখন কি হচ্ছে না এটা কিন্তু এগুলো কিন্তু তখন চলছিল অ্যাটমিক মাস অনুযায়ী, পারমাণবিক ভর অনুযায়ী চলছে, যে পারমাণবিক ভর অনুযায়ী পরপর রাখছি এলিমেন্ট গুলো, পারমাণবিক ভর অনুযায়ী আমি পরপর রাখছি এলিমেন্ট গুলোকে, তখনও এই ধারণাই চলছিল। ঠিক আছে, যে যার পারমাণবিক ওয়েট 1 তাকে আগে রাখবো, যার পারমাণবিক ভর হচ্ছে 2 বা অ্যাটমিক ওয়েট হচ্ছে 2 তাকে পরে রাখবো, যার অ্যাটমিক ওয়েট হচ্ছে 3 তাকে তারপরে রাখবো, এইভাবে পরপর চলছিল। ঠিক আছে, কিন্তু দেখা গেল কি না এই এই লতে কি বলা হলো, দেখা গেল কি না প্রতি 8 নম্বর এলিমেন্টে আমার সিমিলার ক্যারেক্টারিস্টিক আসছে। ঠিক আছে, প্রতি 8 নম্বর এলিমেন্টে জিনিসটা হচ্ছে যেমন তোর ইয়ে ধরা হয় এইটা। ঠিক আছে, তো এর মতো ব্যাপারটা হচ্ছে যে হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এরপরে যখন আবার ফ্লুরিন আসছে, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে কি না হাইড্রোজেনের সঙ্গে ফ্লুরিনের ক্যারেক্টারিস্টিক সিমিলার, হাইড্রোজেনের সঙ্গে ফ্লুরিনের ক্যারেক্টারিস্টিকটা সিমিলার, এর কিছু চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক বা কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক সেগুলো হচ্ছে সেম পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো নিউল্যান্ড কি করলেন না পরপর যে এলিমেন্ট গুলো পাওয়া যাচ্ছে একই ক্যারেক্টারিস্টিকে, সেগুলোকে নিচে নিচে রাখতে রাখতে দেখলেন যে আমার প্রতি দুটো সিমিলার ক্যারেক্টারিস্টিক আছে এইরকম এলিমেন্টের মাঝখানে ঠিক 8টি গ্যাপ আছে। অনেকটা দেখতে এটা মানে ইয়ের মতো তোর যে মিউজিকের তোর হচ্ছে হারমোনিয়াম বা এই যে তোর ইয়েগুলো হয় এগুলো তোর হচ্ছে যেমন একটা টিউনের পরে আবার 7 নম্বর 7টা পেরোনোর পরে আবার 8 নম্বর টিউনটা একই হয়, সেই রকম ব্যাপারটা এরকম দেখা যাচ্ছে এখানে। ঠিক আছে, যেগুলো হচ্ছে তোর অক্টেভ নাম দেওয়া হলো তখন নিউল্যান্ড ল অফ অক্টেভ। তবে এটার একটা বিশেষত্ব হচ্ছে কি যে এই নিউল্যান্ড ল অফ অক্টেভটা শুধুমাত্র হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত মৌলগুলোর ক্ষেত্রে দেখা যায়, ফ্রম হাইড্রোজেন টু ক্যালসিয়াম। কেন? কারণ এই হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত মৌলগুলোর ওয়েটটা হালকা, তার জন্য এর ক্ষেত্রে নিউল্যান্ড ল অফ অক্টেভটা
যথার্থ হয় বা সাপোর্ট করে, কিন্তু বাকি আদার্স যেগুলো হয় তার ক্ষেত্রে এই ল এর ফেলিওর দেখা যায়। ফেলিওর দেখা গিয়েছিল বলে কিন্তু তারপরে নেক্সট সায়েন্টিস্ট সেটা নিয়ে মডিফিকেশন করেছিলেন। ঠিক আছে, তাহলে আদার্স এলিমেন্টের ক্ষেত্রে বা হচ্ছে এর থেকে যে বেসিক ওয়েট সেই এলিমেন্ট গুলোর ক্ষেত্রে এই ল এর ফেলিওর দেখা যায়, এই ল এর ফেলিওর দেখা যায়। ক্লিয়ার? নেক্সট যদি আমরা আসি, তাহলে এই এখান পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? আছে। না স্যার। ঠিক আছে, এরপরে দেখ, যদি আমরা তোরা একটু মানে রিপ্লাইটা ইয়েতে দিবি, হ্যাঁ আনমিউট করে বলবি, চ্যাটে কিছু লিখিস না, দেখতে পাবো না। যাও দেখ, তাহলে এই ল এর পরে যদি মডিফিকেশন আসে তাহলে এটা 3 নম্বর গেল, নিউল্যান্ড ল অফ অক্টেভ হচ্ছে থার্ড, এটা 3 নম্বর, 3 নম্বর, আর এটা হচ্ছে 2 নম্বর। জাস্ট কিছু কিছু মডিফিকেশন গুলো আসছে, এর মাঝখানে আরো বিজ্ঞানী থাকতে পারে, সেগুলো অত বেশি দেখবো না আমরা। আর এগুলো কিছু কাজেও লাগবে না, শুধু ব্যাকগ্রাউন্ডে এমনি জাস্ট একটু পড়া, আর কিছু কাজে লাগবে না। ঠিক আছে, আমার মেইন প্রিডিক্টিভ কাজে লাগবে, কিন্তু প্রিডিক্টিভটা এসেছে কোথা থেকে সেটা সেইটুকু জাস্ট একটু তোকে মনে রাখবে। নেক্সট যদি আমরা দেখি যে মেন্ডেলিভ পিরিয়ডিক ল, এরপরে চলে আসছে আমি মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল। এটা তখনকার সময়ে একটা ইম্পর্টেন্ট মানে ধারণা দিয়েছিল বা কনসেপ্ট দিয়েছিল, যেটা পিরিয়ডিক টেবিলের জগতে অনেকটা ইভলিউশন এনেছিল, যেটা পিরিয়ডিক টেবিলের জগতে অনেকটা বিবর্তন বা ইভলিউশন এনেছিল। এই মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল, যদিও এই টেবিলটা ভুল ছিল, কিন্তু এই টেবিলের মধ্য দিয়ে অনেকটা ইভলিউশন কিন্তু এসেছিল। সেটা হচ্ছে মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল। মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল, এর একটু ঝামেলা আছে, এটা একটু আমাদেরকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তো এখানে নিউল্যান্ড ল অফ অক্টেভ মানে অক্টেভ রুলটা দেওয়ার পরে এখানে কি হলো, মেন্ডেলিভ দেখলেন যে ভৌত মানে ফিজিক্যাল আর হচ্ছে কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক, ভৌত বা রাসায়নিক ধর্মগুলো কি হচ্ছে, যদি আমি অ্যাটমিক ওয়েট অনুযায়ী সাজাই, অ্যাটমিক ওয়েট অনুযায়ী সাজানোর পরে একটা কম এলিমেন্টের ফিজিক্যাল বা কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক একটা নির্দিষ্ট গ্যাপের পরে সেম পাওয়া যাচ্ছে। কি বল মেন্ডেলিভ এটাও মানে অক্টেভের পরে এটা দেখলেন যে নিউল্যান্ড ল অফ অক্টেভ তো ক্যালসিয়াম পর্যন্ত দিয়েছিল, বাকিটা তো ফেল হয়েছিল, দিতে পারেনি। কিন্তু মেন্ডেলিভ কি বললেন যে যদি আমি এলিমেন্ট গুলোকে ফিজিক্যাল আর কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক গুলো এলিমেন্টের দেখি, তাহলে এলিমেন্ট গুলোকে অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর অনুযায়ী সাজালে তাদেরকে কি করা হচ্ছে না, একটা নির্দিষ্ট গ্যাপের পর একটা নির্দিষ্ট ব্যবধানের পরে সেগুলো আবার সেম এলিমেন্ট গুলো এসে করে জয়েন হচ্ছে। ঠিক আছে, সেম এলিমেন্ট এসে এসে করে দেখা যাচ্ছে। ঠিক আছে, যে সরি সেম মানে ক্যারেক্টারিস্টিক আছে এরকম এলিমেন্ট গুলো পাওয়া যাচ্ছে। তো যদি আমরা ধরি এখানে আমার পাওয়া গিয়েছে ধর হচ্ছে তোর হিলিয়াম বা হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, যদি এখানে পাওয়া গেছে হাইড্রোজেন, তাহলে ঠিক ধর 8 নম্বর গ্যাপের পরে এখানে আরো লিথিয়াম যেটা পাওয়া যাচ্ছে তার ক্যারেক্টারিস্টিক এই হাইড্রোজেনের সঙ্গে অনেকটা মিল হচ্ছে। ঠিক আছে, বা তোর ধর এখানে যে যেটা এখানে বলা হচ্ছে যে লিথিয়াম যা পাওয়া গেছে, এখানে দেখা গেল কি তার নিচে সোডিয়াম যেটা আছে তার ক্যারেক্টারিস্টিক অনেকটা কিন্তু সেম হচ্ছে। তো পার্থক্য এটাই যে নিউল্যান্ড হচ্ছে ক্যালসিয়াম পর্যন্ত বলতে পেরেছিলেন, বাকি তার ক্ষেত্রে ফেলিওর হয়েছিল, বাকিগুলোর ক্ষেত্রে এই ধরনের কোনো মিল পাওয়া যায়নি। কিন্তু মেন্ডেলিভ তখনকার সময়ে একটা অনেক বড় বিবর্তন এনেছিলেন, সেটা কি দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা এই যে ধরনের পরিবর্তনটা, এই এই যে তোর চেঞ্জটা বা এই হচ্ছে তোর মানে পিরিয়ডিক যে চেঞ্জটা, এই পিরিয়ডিক চেঞ্জটা কি পিরিয়ডিসিটি বলা হয়। এই পিরিয়ডিক চেঞ্জটা যেটা হচ্ছে 8টা এলিমেন্ট বা কিছু গ্যাপের পরে সেম ক্যারেক্টারিস্টিক দেখা যাচ্ছে, এই ধর চেঞ্জটাকে বলা হচ্ছে কি, এই চেঞ্জটাকে বলা হচ্ছে পিরিয়ডিসিটি। এই চেঞ্জটাকে পিরিয়ডিসিটি বলা হচ্ছে। জাস্ট গল্পের মতো শুনে যায়, এখানে কিছু পড়ার নেই, বোঝানো নেই। পিরিয়ডিসিটি, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে পিরিয়ডিসিটি। এবারে কি করা হলো না দেখ, এই যে মেন্ডেলিভের এই সূত্রটা যেটা প্রকাশ হওয়ার পরে, ঠিক আছে, তো লোথার মেয়ার বলে একজন সায়েন্টিস্ট, সে কি করলো এর সঙ্গে কিছুটা মডিফিকেশন করেছিল। ঠিক আছে, এর হ্যাঁ বল, কিছু বলছিস? যাও দেখ, তো এই
পিরিয়ডিক টেবিলটা আবিষ্কার হওয়ার পর, মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলটা আবিষ্কার হওয়ার পরে বিজ্ঞানী লোথার মেয়ার, ঠিক আছে, এর নিয়ে কিছুটা মডিফিকেশন করেছিলেন, আর এটা একটা টোটাল সায়েন্সের নতুন একটা রিভলিউশন দিয়েছিল, যেটা তখনকার সময়ে অনেকটাই জটিল ছিল। ঠিক আছে, তো এই মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল কেমন ছিল দেখা যাক। মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলকে দেখতে পাচ্ছিস আশা করছি, ভাগ করা হয়েছিল 6টা গ্রুপ আর 8টা গ্রুপ আর 6টা পিরিয়ড। ঠিক আছে, মনে রাখতে হবে আমাদেরকে একটা জিনিস, আমরা যে দুটো লাইন পড়বো, লাইন এই দিকের যে লাইনগুলো সেগুলোকে বলবো পিরিয়ড, এদিকের লাইনগুলোকে পিরিয়ড বলা হবে বা পর্যায় বলা হবে, পিরিয়ড বা পর্যায় বলা হবে। আর এই ডাউন দা গ্রুপ যে লাইনগুলো আসছে সেগুলোকে বলা হবে গ্রুপ বা শ্রেণী। ঠিক আছে, সাইড ওয়াইজ পিরিয়ড, ডাউন ওয়াইজ গ্রুপ। ঠিক আছে, সাইড ওয়াইজ পিরিয়ড, ডাউন ওয়াইজ গ্রুপ। এবারে মেন্ডেলিভের পিরিয়ড টেবিলের ক্ষেত্রে এরকম 6টা পিরিয়ড পাওয়া গিয়েছিল, যেগুলো হচ্ছে দেখতে পাচ্ছিস তোরা, এই যে 1 2 3 4 5 6, এই 6টা পিরিয়ড তিনি হচ্ছে গঠন করেছিলেন। আর এই 7 8টা হচ্ছে তোর গ্রুপ, একটি হচ্ছে তিনি গঠন করেছিলেন, সাজিয়েছিলেন। ঠিক আছে, এই জিনিসগুলো এখান থেকে পাওয়া গিয়েছিল। এরপরে যদি আমরা আসি মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলের এই ফার্স্ট এলিমেন্ট, এই ফার্স্ট পিরিয়ডটাকে বলা হচ্ছে কি শর্ট পিরিয়ড। ঠিক আছে, ভেরি শর্ট পিরিয়ড। এই ফার্স্ট পিরিয়ডটাকে বলা হচ্ছে ভেরি শর্ট পিরিয়ড। এর নামগুলো শুধু মনে রাখতে হবে। ভেরি, আনমিউট কর, আর এই মিউট কর, আনমিউট কর আছে কৌশিক। ঠিক আছে, যদি আমরা দেখি যে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলের এই ফার্স্ট পিরিয়ডটাকে ভেরি শর্ট পিরিয়ড বলা হয়েছে। কেন? কারণ একে ভেরি শর্ট পিরিয়ড বলার কারণ হচ্ছে যে এদের প্রথম যে পিরিয়ডটা তাতে শুধুমাত্র 2টি এলিমেন্ট দেখা যায়, একটা হচ্ছে হাইড্রোজেন, আর একটা কি হতে পারে, আর একটা হচ্ছে হিলিয়াম। দেখা যাচ্ছে কি না এরপরে আরেকটা জিনিস হয়েছিল, সেটা কি না লোথার মেয়ার যখন এর মেন্ডেলিভের পিরিয়ড টেবিলটাকে এক্সপ্লেন করেছিলেন বা এর পিরিয়ড টেবিলে কিছু মডিফিকেশন করেছিলেন, তখন এখানে একটা এক্সট্রা গ্রুপ জোড়া হয়েছিল, যেটা মেন্ডেলিভের পিরিয়ড টেবিলে ছিল না। মেন্ডেলিভের পিরিয়ড টেবিলে 8টা গ্রুপ ছিল, কিন্তু মেন্ডেলিভ কি করেছিলেন, যে এলিমেন্ট গুলোর আবিষ্কার তখনও হয়নি সেই এলিমেন্ট গুলোর জন্য একটা সম্ভাব্য জায়গা ছেড়ে রেখেছিলেন, যে মানে তিনি ভেবেছিলেন যে পরবর্তীকালে মেবি একটা এখানে এলিমেন্ট আবিষ্কার হতে পারে, এখানে থাকতে পারে। ঠিক আছে, তো এই ভেবে তখনও কিন্তু যে মানে নিষ্ক্রিয় গ্যাস যেগুলো বা হচ্ছে যেগুলো তো নোবেল গ্যাস, সেই গ্যাসের আবিষ্কার কিন্তু তখনো হয়নি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাই পরবর্তী ক্ষেত্রে যখন আবিষ্কার হলো তখন এই 8 নম্বর গ্রুপের পরে আর কি, মানে এই দিকের আছে, আমি সেটাকে এখানে দেখাচ্ছি, তো একটা নতুন গ্রুপ যেটাকে জিরো নাম দেওয়া হলো, সেটাকে এখানে ঢোকানো হলো গ্রুপটাকে। এবারে দেখা যাচ্ছে যে 1 নম্বর পিরিয়ডে হাইড্রোজেন আর হিলিয়ামেরই শুধুমাত্র অস্তিত্ব আছে, আর কোনো এলিমেন্ট এখানে রাখা যাচ্ছে না। 1 নম্বর পিরিয়ডে হাইড্রোজেন আর তোর হচ্ছে হিলিয়ামকেই রাখা হয়েছে। তাই এই পিরিয়ডটার নাম দেওয়া হলো ভেরি শর্ট পিরিয়ড, কারণ এখানে দুটোই এলিমেন্ট আছে, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে হিলিয়াম, তাই এটাকে বলা হচ্ছে ভেরি শর্ট পিরিয়ড। ওকে, নেক্সট যদি আমরা দেখি 2 নম্বর পিরিয়ডের মধ্যে লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত, এখানে লিথিয়াম আছে, ফ্লোরিন পর্যন্ত আছে, আর এরপরে হচ্ছে নিয়ন রাখা হয়েছিল, সেটা এখানে লেখা নেই, সেটা এখানে তোর 0 নম্বর গ্রুপে নিয়নটা রাখা হলো। মানে যেগুলো সব নোবেল গ্যাস সেগুলোকে সব 0 নম্বর গ্রুপে রাখা হয়েছিল, 0 নম্বর গ্রুপে, সেটা পরে রাখা হয়েছিল মেন্ডেলিভের পরে। আমি একসঙ্গে বলে দিচ্ছি। ঠিক আছে, মেন্ডেলিভের পরে হচ্ছে লোথার মেয়ার যখন মডিফিকেশন করেছিল, সেই দুটোকে প্রায় সব বই একই সঙ্গে দেওয়া থাকে। ঠিক আছে, তো এই দুটোকে ধরে নেওয়া হয় যে প্রায় একই সময়ে একই কাছাকাছি মডিফিকেশন হয়েছিল, তাই এটাকে আলাদা করে ধরছে না। এটাতে কি হলো না, নিয়নকে রাখা হলো সেকেন্ড পিরিয়ডে। দেখা যাচ্ছে কি যে লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এন্ড নিয়ন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো এই এলিমেন্ট গুলোকে বলা হলো কি শর্ট পিরিয়ড। এটাকে বলা হচ্ছে ভেরি শর্ট পিরিয়ড, মানে অতি হ্রস্ব পর্যায় বলা হয় বাংলায়। ঠিক আছে, অতি হ্রস্ব পর্যায় বলা হয়। আর যখন সেকেন্ড পিরিয়ডটাকে দেখা হলো, এটার নাম দেওয়া হলো শর্ট পিরিয়ড বা হ্রস্ব পর্যায়, এটাকে বলা হলো শর্ট পিরিয়ড
বা হ্রস্ব পর্যায়। ঠিক আছে, নেক্সট যদি আমরা দেখি যে যেটা থার্ড পিরিয়ড এলিমেন্ট এলো, যেটা থার্ড পিরিয়ড এলিমেন্ট হলো, সেখানেও একই রকম কেস দেখা যাচ্ছে যে এখানে 8টি এলিমেন্ট রয়েছে। ঠিক আছে, তো এটারও নাম দেওয়া হলো শর্ট পিরিয়ড বা তোর হচ্ছে হ্রস্ব পর্যায়। এটারও নাম দেওয়া হলো শর্ট পিরিয়ড বা হ্রস্ব পর্যায়। ঠিক আছে, আর যদি আমরা দেখি, দাঁড়া এখানটা লিখে দিই এগুলো। তাহলে এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে ভেরি শর্ট পিরিয়ড, অতি হ্রস্ব পর্যায়, ভেরি শর্ট পিরিয়ড। আর এই দুটোকে বলা হচ্ছে শর্ট পিরিয়ড, কারণ এই দুটোতে নাম্বার অফ এলিমেন্ট বা মৌলের সংখ্যাটা কিন্তু একই, মানে 8টা করে আছে, সমান আছে। ঠিক আছে, আমি নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে বা নোবেল গ্যাস যেগুলো আছে সেগুলো লিখিনি, তোরা সেটাকে অ্যাড করে দিবি 0 নম্বর গ্রুপে, ওটাকে 0 নম্বর গ্রুপে রাখা হয়েছিল। ঠিক আছে, 0 নম্বর গ্রুপে রাখা হয়েছিল। নেক্সট যদি আমরা দেখি এখানে যে তারপরে যে এলিমেন্ট গুলো রয়েছে মানে 4, 5 এন্ড 6, এই 3টে এলিমেন্ট যেখানে রাখা হয়েছে, এর ক্ষেত্রে সবার ক্ষেত্রে ডবল ডবল ভাগ করা হলো। কি ভাগ করা হলো? না, এই যে গ্রুপটাকে, এই গ্রুপটাকে ভাগ করা হলো এ গ্রুপ আর বি গ্রুপ। এই গ্রুপটাকে ভাগ করা হলো এ গ্রুপ আর বি গ্রুপে। কখন, কোথা থেকে ভাগ করা হলো? 4 নম্বর পিরিয়ড থেকে ভাগ করা হলো। তাহলে 4, 5, 6, ঠিক আছে, 4, 5 আর 6, এই 3টে পিরিয়ডের ক্ষেত্রে, এই 3টে পিরিয়ডের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে কি না, তোর 18টা করে এলিমেন্ট কিন্তু রয়েছে। ঠিক আছে, আর প্রতি 19th এলিমেন্ট, দেখ ক্যালসিয়াম পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তার কারণ কি? ক্যালসিয়াম পর্যন্ত সিঙ্গেল করে এলিমেন্ট ছিল, পটাশিয়াম ক্যালসিয়াম পর্যন্ত সিঙ্গেল করে এলিমেন্ট ছিল, তাই নিউল্যান্ড ল অফ অক্টেভ যেটা, সেটাতে কোনো রকম সমস্যা কিন্তু দেখা যায়নি। বাট যখন মেন্ডেলি বললেন, তখন সেই সমস্যাটা সমাধান করতে গিয়ে তিনি কি বললেন না, প্রথম পিরিয়ডটাকে 2টো এলিমেন্ট, তারপরে পিরিয়ডে 8টা এলিমেন্ট, তারপরে পিরিয়ডে 18টা করে এলিমেন্ট রেখেছিলেন। ঠিক আছে, যেটা নিউল্যান্ড কিন্তু করতে পারেননি। কেন? কারণ হচ্ছে নিউল্যান্ড শুধুমাত্র ধারণা দিয়েছিল যে প্রতি 8টা এলিমেন্ট, মানে 7টা এলিমেন্ট পরে, মানে প্রতি 8 নম্বর এলিমেন্টে সিমিলার ক্যারেক্টারিস্টিক দেখা যায়। তো এই ঘটনাটা শুধুমাত্র ক্যালসিয়াম পর্যন্ত সম্ভব হচ্ছে, তারপরে আর সম্ভব হচ্ছে না, পসিবল হচ্ছে না। সেইটার এক্সপ্লেনেশন করতে গিয়ে এর পিরিয়ডিক টেবিলটাকে সাজালেন কিভাবে মেন্ডেলি না, প্রথমে রাখলেন ক্যালসিয়াম, তোর হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম, তারপরে লিথিয়াম বেরিলিয়াম থেকে নিয়ন পর্যন্ত। ঠিক আছে, তারপরে তোর হচ্ছে সোডিয়াম থেকে তোর একদম তোর চলে আসছে আর্গন পর্যন্ত। তারপরে পটাশিয়াম থেকে একদম আমার পটাশিয়াম ক্যালসিয়াম, এই যে পটাশিয়াম ক্যালসিয়াম স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ, এখান পর্যন্ত রাখলেন। তারপরে হচ্ছে তোর কি, ম্যাঙ্গানিজের পরে আয়রন কোবাল্ট নিকেল, এই 3টেকে একই সঙ্গে রেখেছিলেন, এগুলো আসছি। আর এখানে কপারটাকে ওই একই গ্রুপের মধ্যে, মানে এটাকে যে আলাদা ঘরে রাখবে বা আর একটু বড় করবে সেটা করতে পারেননি তিনি। তো একই ঘরের মধ্যে, একই গ্রুপের মধ্যে দুটো ভাগ করে দিলেন গ্রুপটাকে, একটা এ একটা বি, এভাবে দুটো ভাগ করে দিয়েছিলেন, একটা এ আর একটা হচ্ছে বি। তো দুটো ভাগ করে একটাকে বললেন যে আমার হচ্ছে যুগ্ম সিরিজ বা ইভেন ইভেন সিরিজ, আর একটাকে বলা হলো অড সিরিজ। ঠিক আছে, একটাকে বলা হলো ইভেন সিরিজ যেটা এ, সেটা ইভেন সিরিজ, আর একটাকে বলা হচ্ছে অড সিরিজ। তো এখানে আমার চলে আসছে সাব গ্রুপ, এইগুলোকে বলা হচ্ছে সাব গ্রুপ, মানে গ্রুপের মধ্যে আবার দুটো ভাগ, এ এন্ড বি, গ্রুপ এ এন্ড গ্রুপ বি। এই গ্রুপ এটাকে বলা হচ্ছে তোর ইভেন সিরিজ এলিমেন্ট বা হচ্ছে যুগ্ম সারি। ঠিক আছে, আর যেটা হচ্ছে তোর কি গ্রুপ বি, সেটাকে বলা হচ্ছে অড সিরিজ এলিমেন্ট বা অযুগ্ম সারি বা বিজোড় সংখ্যার যেগুলো রয়েছে সেগুলোকে একসঙ্গে করা হয়েছে। তো ইভেন সিরিজ বা অড সিরিজ হিসাবে একে বলা হলো গ্রুপ এ আর গ্রুপ বিটা। ঠিক আছে, এবারে গ্রুপ এ তে শেষ হওয়ার পরে গ্রুপ বি তে এলিমেন্ট রাখা হলো। সেটা মানে কতদূর পর্যন্ত রাখা হলো, কেন রাখা হলো? কারণ মেন্ডেলিভ একটা জিনিস লক্ষ্য করেছিলেন যে ক্লোরিন বা তোর হচ্ছে আর্গনের পর থেকে, এখানে যখন 0 নম্বর গ্রুপে আর্গন রাখা হয়ে গেল, তখন আর্গনের পর থেকে একটা সমস্যা দেখা দিল যে আর্গনের পর থেকে আর মানে নিউল্যান্ডের ল অফ অক্টেভ আর খাটছে না, প্রতি 8 নম্বর এলিমেন্টে আর সিমিলার ক্যারেক্টারিস্টিক আসছে না। তখন কিন্তু প্রতি 18 নম্বর এলিমেন্ট পেরিয়ে গেলে তারপরে সিমিলার ক্যারেক্টারিস্টিক আসছে, মানে প্রতি 19 নম্বর এলিমেন্টে সিমিলার ক্যারেক্টারিস্টিক আসছে। ঠিক আছে, তো এটাকে সে রাখবে কোথায়, তো খুঁজে পেল। মানে সে তখনও ভাবতেই পারেনি যে 18টা গ্রুপ মডার্ন পিরিয়ড টেবিলে যেরকম হয়েছে, 18টা গ্রুপ হয়েছে, সেরকম একটা সম্ভব হতে পারে, সে ভাবতে পারেনি এটা। তো সে কি করলেন না, 8টা গ্রুপের মধ্যেই দুটো করে ভাগ করে দিল। ঠিক আছে,
8টা গ্রুপের মধ্যে 1 থেকে 7 নম্বর গ্রুপকে, এই যে 1 থেকে 7 নম্বর গ্রুপকে সে হচ্ছে দুটো সিরিজে ভাগ করে দিল। একটাকে বলা হলো ইভেন সিরিজ, আর একটাকে বলা হলো অড সিরিজ। তাহলে এখান থেকে আমরা কি দেখবো না, হচ্ছে তোর মডার্ন এই মেন্ডেলিভের পিরিয়ড টেবিলে প্রথমে তো একে ভাগ করা হয়েছে 6টা পিরিয়ড আর 8টা সিরিজে। ঠিক আছে, তাহলে মেন্ডেলিভের পিরিয়ড টেবিলকে ভাগ করা হয়েছে 6টা পিরিয়ড আর 8টা গ্রুপে। এবারে সেকেন্ড কি করা হলো না, ফোর্থ সিরিজ থেকে আরেকটা কথা বলে দিই, এই তিনটে সিরিজকে বলা হচ্ছে কি বলা হচ্ছে, ট্রানজিশন এলিমেন্ট বলা হচ্ছে। ঠিক আছে, বা হচ্ছে এগুলোকে বলা হচ্ছে দীর্ঘ পর্যায়। হ্যাঁ হ্যাঁ ভেরি শর্ট পিরিয়ড, এটা শর্ট পিরিয়ড, আর এটা হচ্ছে লং পিরিয়ড। ঠিক আছে, এটাকে লং পিরিয়ড বলা হচ্ছে। আর এর পরে যেটা আছে সেটা তোর হচ্ছে ভেরি লং পিরিয়ড, এরকম একটা আছে। তো এটাকে বলা হচ্ছে দীর্ঘ পর্যায়। 4 5 6 কে এখন মেন যখন মনে রাখবে এটাকে বলা হচ্ছে দীর্ঘ পর্যায়। এরপরে যখন এটাকে আবিষ্কার করা হলো তখন সেটাকে ভেরি লং পিরিয়ড বলে নাম দেওয়া হলো। এখন এটা দীর্ঘ পর্যায়ে মনে রাখ যে এটাকে বলা হচ্ছে লং পিরিয়ড। ঠিক আছে, এটা ভেরি শর্ট পিরিয়ড, এটা শর্ট পিরিয়ড, আর এগুলোকে বলা হচ্ছে লং পিরিয়ড। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখ। আবার এই লং পিরিয়ডের মধ্যে এটাকে বলা হচ্ছে ফার্স্ট সিরিজ, এটাকে বলা হচ্ছে সেকেন্ড সিরিজ। তার মানে এখান থেকে কি করা হলো, ফোর্থ পিরিয়ড থেকে এলো ব্যতিক্রম, যেটা মেন্ডেলিভ এক্সপ্লেন কিছুটা করেছিলেন। যে মেন্ডেলিভ বললেন আমরা ঘর কাটছি 8টা, 1 2 3 4 করে 8টা ঘর কাটছি। কারণ কি, কারণ নিউল্যান্ড বলে গেছেন যে হচ্ছে 8 নম্বর এলিমেন্টে ক্যারেক্টারিস্টিকটা সেম দেখা যায়, 8 নম্বর এলিমেন্টে ক্যারেক্টারিস্টিকটা সেম দেখা যায়। ঠিক আছে, আবার এই মানে ঘটনাটা পসিবল হচ্ছে যতক্ষণ আমার ক্যালসিয়াম পর্যন্ত যাচ্ছে বা যতক্ষণ হচ্ছে আমার অ্যাটমিক ওয়েটটা লো থাকছে। কিন্তু যখন আমি হায়ার অ্যাটমিকে যাচ্ছি, হায়ার অ্যাটমিক ওয়েটে যাচ্ছি, এখানে সুন্দর চলছিল যে এখানে একটা এলিমেন্ট রাখলাম গোল রকমের, বাকি এখানে যা এলিমেন্ট রাখি রাখি, এর পরের যে এলিমেন্ট আসবে এটাও গোল হবে বা এর ক্যারেক্টারিস্টিক এর সঙ্গে এর ক্যারেক্টারিস্টিক মিল খাবে। কিন্তু এই ঘটনাটা পসিবল হয়েছিল ক্যালসিয়াম পর্যন্ত। সমস্যাটা এর পরে দেখা দিল যে এরপরে আর 8টা এলিমেন্ট নয় 18টা এলিমেন্টের পরে আমরা সিমিলার ক্যারেক্টারিস্টিক পাচ্ছি। এটা মেন্ডেলিভ লক্ষ্য করেছিলেন, যেটা নিউল্যান্ড লক্ষ্য করেননি। ঠিক আছে, তো এখানে কি করলেন না, প্রতি পিরিয়ডকে তিনি দুভাগে ভাগ করলেন বা প্রতি গ্রুপকে তিনি দুভাগে ভাগ করলেন। কে না, মেন্ডেলিভ। কি করলো, পিরিয়ডকে যদি আমরা দুভাগে ভাগ করি তাহলে এখান থেকে পাবো কি, তাহলে যদি আমরা পিরিয়ডকে ভাগ করছি তাহলে দুভাগে ভাগ করার পরে পেলো ফার্স্ট সিরিজ এন্ড সেকেন্ড সিরিজ। ফার্স্ট সিরিজ ফার্স্ট সিরিজ আর এটাকে বলা হচ্ছে সেকেন্ড সিরিজ। ঠিক আছে, আর যদি আমরা গ্রুপকে ভাগ করি তাহলে দুটো ভাগে ভাগ করা হলো, একটা এ আর একটা বি। এটাকে বলা হলো ইভেন সিরিজ বা যুগ্ম সারি, আর বিটাকে বলা হলো অড সিরিজ বা অযুগ্ম সারি। অড সিরিজ বা অযুগ্ম সারি। ঠিক আছে, এবারে এই ঘটনাটা পসিবল হয়েছিল কার কার ক্ষেত্রে, মনে রাখতে হবে যে এই ঘটনাটা শুধুমাত্র ফোর্থ ফিফথ এন্ড সিক্সথ পিরিয়ডের ক্ষেত্রেই পসিবল হয়েছিল। যে পিরিয়ডটাকে আমরা দুভাগে ভাগ করেছিলাম, মেন্ডেলিভ কি করেছিল, ডবল ডবল এলিমেন্ট একটা ঘরে রেখে দিয়েছিল। ঠিক আছে, মানে পটাশিয়াম ক্যালসিয়াম স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট নিকেল, তারপরে কপার রেখে দিয়েছে এখানে। তো এই ঘরের মধ্যে দুটো এলিমেন্ট রেখে দিল। এটা সে একদিকে ঠিকও করেছিল আবার একদিকে ভুলও করেছিল। ঠিকটা কি করেছিল, ঠিকটা হচ্ছে যখন নিউল্যান্ড কোনো এক্সপ্লেনেশন দিতে পারেনি ফোর্থ ফিফথ সিক্সথ পিরিয়ডের ক্ষেত্রে, সেটার এক্সপ্লেনেশন মেন্ডেলিভ দিতে পেরেছিলেন যে আমার 18টা এলিমেন্টের পরে সেম এলিমেন্ট আসছে বা সেম ক্যারেক্টারিস্টিক এলিমেন্ট আসছে। কিন্তু ভুল এটা করেছিলেন যে পটাশিয়াম আর কপারের মধ্যে সিমিলার ক্যারেক্টারিস্টিক সেরকম কিছু ছিল না, তবুও তাকে একসঙ্গে রাখা হলো। আয়রন কোবাল্ট নিকেলের মধ্যে সেরকম কিছু সিমিলার ক্যারেক্টারিস্টিক ছিল না, তবুও তাকে একসঙ্গে রাখা হলো। শুধুমাত্র এটা দেখে তিনি রেখেছিলেন যে এদের অ্যাটমিক মাস গুলো প্রায় কাছাকাছি, কিন্তু অ্যাটমিক মাস শেষ মানে কাছাকাছি হলেও এদের যে ক্যারেক্টারিস্টিক সেটা সম্পূর্ণ আলাদা। লোহা একরকম, কোবাল্ট একরকম, আর নিকেল আরেক রকম, কিন্তু এদের অ্যাটমিক মাস সেটা হচ্ছে প্রায় কাছাকাছি। দেখ 55.85 58.93 58.71। তো এই জন্য কি করা হলো, এই গ্রুপের যে এলিমেন্ট তিনটেকে এক জায়গায় রেখে দিল। ঠিক আছে, এটাকে যা হোক করে সে ভুজিয়ে দিয়েছিল মেন্ডেলিভ, এটা সে ভুল করেছিলেন। ঠিক আছে, তো এখানে যেটা আমার ইভেন এন্ড অড সিরিজ আছে সেটাকে কি করা হচ্ছে, হাইড্রোজেন যেটা আছে, যেটা হাইড্রোজেন এলিমেন্ট আছে, হাইড্রোজেনটা
হাইড্রোজেনটাকে রাখা হলো ইভেন সিরিজে, এ তে রাখা হলো, হাইড্রোজেনটাকে এ তে রাখা হলো, আর বাকি কপার, সিলভার আর গোল্ডকে তোর হচ্ছে বি তে রাখা হলো। ঠিক আছে, তো হাইড্রোজেনের সঙ্গে যেগুলো পেয়েছে স্থান, যে পজিশন গুলো হাইড্রোজেনের সঙ্গে আছে সেই রকম পজিশন গুলোকে ইভেন সিরিজ বলা হচ্ছে বা গ্রুপ এ বলা হচ্ছে, আর বিটাকে বলা হচ্ছে অড সিরিজ বা অযুগ্ম সারি বা হচ্ছে গ্রুপ বির এলিমেন্ট। ঠিক আছে, মানে সাব গ্রুপের এলিমেন্ট বলা হচ্ছে। ঠিক আছে, এতটা পর্যন্ত বোঝা গেছে, আশা করছি কিছু অসুবিধা নেই। বল, যদি অসুবিধা থাকে বল। এতটা পর্যন্ত প্রবলেম আছে কারো? না স্যার। না স্যার। স্যার এরপরে যদি আমরা আসি, চলে আসছি কি না, এই যে মেন্ডেলিভের যে সাব গ্রুপ, স্যার। হ্যাঁ বল। স্যার মেন্ডেলিফের সঙ্গে নিউল্যান্ডের কি পার্থক্যটা বললেন, আরেকবার বলবেন? দেখ, নিউল্যান্ডের কি করেছিল, ক্যালসিয়াম পর্যন্ত আবিষ্কার করতে পেরেছিল। যেগুলো হায়ার অ্যাটমিক মাস বা যেগুলো হচ্ছে উচ্চ পারমাণবিক ভরযার, মানে বেশি পারমাণবিক ভরযার, সেগুলোর ক্ষেত্রে কোনো এক্সপ্লেনেশন দিতে পারিনি। আরে ক্যালসিয়ামের পর থেকে তো ভাগ হয়ে যাচ্ছে। আমরা নরমাল এখন কি জানি, কি দেখ কি হয়েছে সেটা বাদ দে, এখন কি আমরা জানি যে প্রথম পিরিয়ডে দুটো এলিমেন্ট, তারপরে পিরিয়ডে 8টা এলিমেন্ট, তারপরের পিরিয়ডে থাকে তোর হচ্ছে কটা এলিমেন্ট, 8টা এলিমেন্ট, তারপরে 4 নম্বর পিরিয়ড থেকে 18টা করে এলিমেন্ট থাকতে শুরু করছে। এই যে এটা প্রথম পিরিয়ডে দুটো, তারপরের পিরিয়ডে 8টা, তারপরে পিরিয়ডে 8টা, তারপরে পিরিয়ড থেকে শুরু হচ্ছে 18টা করে, 18 এখানে থেকে আবার 36টা হয়ে যাচ্ছে। যাও, তো এই ব্যাখ্যাটা সে দিবে কি করে? আমার ম্যাগনেসিয়ামের 8 নম্বর ঘরের পরে ক্যালসিয়াম আসছে, তাই ক্যালসিয়াম পর্যন্ত ঠিক আছে, কিন্তু ক্যালসিয়ামের তো 8 নম্বর ঘরের পরে স্ট্রনসিয়াম নেই। ক্যালসিয়ামের কত নম্বর ঘরের পরে আছে? দেখ 18টা ঘরের পরে, তাই ক্যালসিয়ামের পর থেকে আর কোনো এক্সপ্লেনেশন হয়নি। নিউল্যান্ড ল অফ অক্টেভ তো বলে দিল 8টা পরে পরে আমার সেম আসছে, কিন্তু ক্যালসিয়ামের পর থেকে সাপোর্ট করছে না, এটা তার ফেলিওর ছিল। এবার তার ফেলিওরকে এক্সপ্লেন করতে গিয়ে মেন্ডেলিভ কি করলেন, এখানে যে পটাশিয়াম আছে, দেখ পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম এগুলো লেখা হয়েছে, তো এগুলোকে সে ডবল ডবল লিখে দিল, যে 1 2 3 4 5 6 7 8 আয়রন পর্যন্ত লিখলো। ঠিক আছে, এবার আয়রনের সঙ্গে কি কি রেখে দিল, আয়রন, কোবাল্ট, নিকেল, সরি এর সঙ্গে কি কি রেখে দিল, এর সঙ্গে রাখা হলো আয়রন, কোবাল্ট, নিকেলকে একসঙ্গে রেখে দিল। এই যে দেখ 26 27 28 এই আয়রন, কোবাল্ট, নিকেলকে একসাথে রেখে দিল, যে কপার থেকে আবার সেই পটাশিয়ামের ঘরে ঢুকিয়ে দিল, কপারকে আবার পটাশিয়ামের ঘরে ঢুকিয়ে দিল, দিয়ে দেখা গেল কি কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, আর এখানে হচ্ছে ক্রিপ্টন থাকবে। ঠিক আছে, ক্রিপ্টনকে পরে আবিষ্কার করা হয়েছিল, পরে রাখা হয়েছে। তো এই ধরনের একটা সে সিরিজ বানিয়ে দিল, আন্তাবড়ি একটা যা হোক লিখে দিয়ে চলে গেল, কিন্তু এটা সে ভুলও লিখেছিল আবার ঠিকও লিখেছিল। ভুলটা কি? ভুলটা হচ্ছে তার একই ঘরে দু তিনটে এলিমেন্টকে ঢুকিয়ে দেওয়া উচিত হয়নি, যেটা সে ভেবেছিল যে আমার এদের তো অ্যাটমিক মাস বা পারমাণবিক ভরগুলো একই, তাহলে আমরা একে একই জায়গায় রেখে দিই, কিন্তু সেটা সে সব থেকে বড় ভুল করেছিল, সেটা আমি আসছি। ঠিক আছে, আর ঠিকটা কি করেছিল, ঠিকটা করেছিল যে সে নিউল্যান্ডের অক্টেভ রুলটা যেখানে সাপোর্ট করেনি, মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল একদম লাস্ট এলিমেন্ট পর্যন্ত সাপোর্ট করে গেছে। ঠিক আছে, তো এই ব্যাপারটা সে ঠিক ছিল। আবার ভুলও ছিল কি না, যে পরপর সে মানে যে এলিমেন্ট গুলোকে রেখেছিলেন সেগুলোকে তার রাখা ওখানে উচিত হয়নি, তাদের মধ্যে ক্যারেক্টারিস্টিক আলাদা আলাদা দেখা যাচ্ছিল পরবর্তী ক্ষেত্রে। ঠিক আছে, তো এই ব্যাপারটাই সে হচ্ছে তার নিউল্যান্ডের সঙ্গে ডিফারেন্স ছিল। নেক্সট যদি আমরা দেখি এখানে যে কোথায় ছিলাম, সাবগ্রুপ, তাহলে সাবগ্রুপের ব্যাপারটা কি আসছে দেখ না, সাবগ্রুপ কি হচ্ছে যে 0 মানে 0 আর হচ্ছে 8 এই গ্রুপ ছাড়া 1 থেকে যে 7 পর্যন্ত গ্রুপ গুলো রয়েছে, মানে এই যে 8 নম্বর গ্রুপ, ঠিক আছে, এটা এক্সেপশনাল, এই যে 8 নম্বর গ্রুপ এটা এক্সেপশনাল। ঠিক আছে, তো এই 8 নম্বর গ্রুপ আর একটা যেটা গ্রুপ পরে আবিষ্কার করা হলো সেটা হচ্ছে কি 0। এই 0 নম্বর গ্রুপের মধ্যে কাদেরকে রাখা হয়েছিল, 0 নম্বর গ্রুপের মধ্যে এটা লিখে রাখবি, লিখে দিচ্ছি দেখ, যে যেটা পরবর্তী ক্ষেত্রে 0 নম্বর গ্রুপ বলা হলো, এগুলো সব মেন্ডেলিভের, হ্যাঁ এটা কোনো মডার্ন এখনো ঢুকিয়ে আমি। 0 নম্বর গ্রুপের ক্ষেত্রে এলিমেন্ট কোনগুলোকে রাখা হলো, যেগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, সেগুলোকে রাখা হলো, নিষ্ক্রিয় গ্যাস বা হচ্ছে নোবেল গ্যাস, ঠিক আছে, এইগুলোকে রাখা হলো কাদের মধ্যে, 0 নম্বর গ্রুপের মধ্যে। বলা হয়েছে কি না, এই 0 নম্বর গ্রুপ এন্ড 8 নম্বর গ্রুপ এই দুটো বাদ দিয়ে বাকি যতগুলো গ্রুপ আছে সব গ্রুপকে আমি এ আর বি তে ডিভাইড করেছি। 0 আর 8 নম্বর গ্রুপ বাদ দিয়ে যতগুলো গ্রুপ আছে বাকি সব গ্রুপকে আমি এ আর বি দুটো সিরিজে ভাগ করে দিয়েছি। ঠিক আছে, মাঝখানে লাইন টেনে দিয়েছি।
দেখ এখানে 8 নম্বর গ্রুপকে ভাগ করা হয়নি, আর এদিকে 0 নম্বর গ্রুপ সেটাকে ভাগ করা হয়নি, বাকি যত গ্রুপ আছে সবকে আমরা সাব গ্রুপে ভাগ করেছি। ঠিক আছে, এবারে এই সাব গ্রুপের মধ্যে কি কি ব্যাপারটা হচ্ছে না, এ আর বি এই সাব গ্রুপের মধ্যে মিল কোথায়, যে আমি এখানে আমি এই জিনিসটা দেখাচ্ছি, ধর পটাশিয়াম আর কপারকে আমি একসঙ্গে রেখে দিলাম, তাহলে এখানে রাখা হলো পটাশিয়াম আর এদিকে নিচ করে রাখা হলো কপার। ঠিক আছে, এখানে নিচ করে রাখা হলো কপার। এবারে এখানে ব্যাপারটা কি হলো, এই যে অ্যাটমিক মাস অনুযায়ী রাখা হয়েছিল, পটাশিয়াম আর কপারকে রাখা হয়েছিল কি অনুযায়ী, অ্যাটমিক মাস অনুযায়ী। তাহলে পটাশিয়ামের অ্যাটমিক মাস দেখা গেল কত, তোর হচ্ছে 39.102 আর এর হচ্ছে 63.54, তাহলে 39.102 আর হচ্ছে এর 63.54, এই ধরনের অ্যাটমিক মাস দেখা গেল। ঠিক আছে, এবারে এই এ আর বি এই দুটো সাব গ্রুপের মধ্যে যোজ্যতা ছাড়া আর কোনো ধর্মে কিন্তু মিল নাই। ঠিক আছে, মৌলগুলির যোজ্যতা ছাড়া আর কোনো ধর্মে কিন্তু মিল নেই। বোঝা গেছে ব্যাপারটা? যোজ্যতা ব্যাপারটা কেন বলা হয়েছে, কারণ শুধুমাত্র পটাশিয়াম যত ইলেকট্রন ছাড়ে কপারও কিন্তু সেই রকম ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি দেখায়, এইটুকুই মিল আছে, যে পটাশিয়ামের বাইরে আমার একটা ইলেকট্রন আছে সেটা ছেড়ে দিলে পটাশিয়াম প্লাস হয়ে গেল। ঠিক আছে, আর কপারের বাইরে যে ইলেকট্রন আছে সেখান থেকে একটা ইলেকট্রন সে ছেড়ে সিউ প্লাসে হতে পারে। ঠিক আছে, তো এর হচ্ছে বিভিন্ন রকম দেখায়, Cu2+ দেখায়, Cu+ও দেখায়। তো Cu+টাকে ধরে বলা হলো এদের সঙ্গে এই যোজ্যতার শুধু মিল আছে, বাকি আর কিছুর মিল নেই। বোঝা গেছে ব্যাপারটা? তো এটাকে দেখেই শুধু এখানে বলা হলো কি, যে এই দুটো হচ্ছে একই সিরিজের মধ্যে, মেন্ডেলিভ কি করলেন, বসিয়ে দিলেন, আর কোনো পার্থক্য তিনি দেখলেন না, যেটা তার সব থেকে বড় ভুল ছিল। ঠিক আছে, এবারে এই এ সাব গ্রুপের মৌলগুলা, যে এ সাব গ্রুপের যে এলিমেন্ট গুলো আছে সেগুলো বি সাব গ্রুপের এলিমেন্টের থেকে মোর ইলেকট্রোপজিটিভ। ইলেকট্রোপজিটিভ মানে মানে হচ্ছে তার চার্জটা হচ্ছে একটু পজিটিভ চার্জের টাইপের হচ্ছে চার্জ, কার থেকে না, সাব গ্রুপ এ বা উপশ্রেণী বলা হয় এটাকে, সাব গ্রুপ এ এর এগুলো হচ্ছে মোর ইলেকট্রোপজিটিভ চার্জ হয়। ইলেকট্রোপজিটিভ মানে জানিস যার মাথায় পজিটিভ হওয়ার টেন্ডেন্সিটা বেশি, যে এলিমেন্টের মাথায় পজিটিভ হওয়ার টেন্ডেন্সি বেশি বা যে এলিমেন্ট হচ্ছে ইলেকট্রন সহজে ছাড়তে পারে তাদেরকে বলা হচ্ছে ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। হ্যাঁ, আর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কারা, ইলেকট্রোনেগেটিভ মানে তড়িৎ ঋণাত্মক, এটা হচ্ছে তড়িৎ ধনাত্মক আর সেটা তড়িৎ ঋণাত্মক। ইলেকট্রোনেগেটিভ মানে হচ্ছে যার নেগেটিভ হওয়ার টেন্ডেন্সিটা বেশি। তো ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি কাদের, যেগুলোকে সাব গ্রুপ এ তে রাখা হয়েছে, দেন সাব গ্রুপ যেগুলোকে বি তে রাখা হয়েছে। তাহলে সাব গ্রুপ বি এর থেকে সাব গ্রুপ এ এলিমেন্ট গুলো ইলেকট্রোপজিটিভ হওয়ার চান্সটা বেশি। ঠিক আছে, এরপরে গ্রুপ 8 এ কোনো সাব গ্রুপ নেই। সমস্যাটা হলো কি, বলা হয়েছিল তো আগেই বলেছি আমি, যে 0 আর 8 এর মধ্যে কোনো সাব গ্রুপ নেই। মানে যেটা 8 নম্বর সিরিজ আমি লিখেছি, যেটা 8 নম্বর গ্রুপ আমি লিখেছি, এই গ্রুপে কোনো মাত্র কোন রকম কিন্তু সাব গ্রুপ টানা হয়নি। এখানে কি করা হয়েছিল, ফেরিক, কোবাল্ট, নিকেল বা রুথেনিয়াম, রোহোডিয়াম, প্যালাডিয়াম। ঠিক আছে, তো এগুলোকে একই জায়গায় এখানে ডবল লিখে দিচ্ছি, এটা ডবল হবে না এখানে, এটা রুথেনিয়াম, রোহোডিয়াম, প্যালাডিয়াম হচ্ছে, তারপর হচ্ছে অসমিয়াম, ইরিডিয়াম, প্ল্যাটিনাম হবে, এটা ভুল লেখা আছে, ঠিক করে নিস। অসমিয়াম, এটা অসমিয়াম, ইরিডিয়াম আর প্ল্যাটিনাম। ঠিক আছে, এটা লিখবি না, এটা একবার লেখা হয়েছে। তো অসমিয়াম, ইরিডিয়াম, প্ল্যাটিনাম এগুলোকে রাখা যে হয়েছে এখানে। ঠিক আছে, তো এগুলোকে কোন রকম সাব গ্রুপে কিন্তু ভাগ করা হলো না। এগুলোকে কোন রকম সাব গ্রুপে ভাগ করা হলো না, বলা হলো যে এই যে মৌলগুলো যেগুলোকে তিনটে তিনটে করে আমি রেখেছি, সেই মৌলগুলোকে নাম দেওয়া হলো ট্রায়েড এলিমেন্ট বা ট্রায়েড অফ এলিমেন্ট বা ত্রয়ী মৌল। ঠিক আছে, তো যেটা 8 নম্বর গ্রুপে রাখা হলো, 8 নম্বর গ্রুপে যেটাকে রাখা হলো, সেখানে তিনটে করে এলিমেন্টকে বা মৌলকে একসাথে রাখা হলো। ঠিক আছে, এর কোনো সাব গ্রুপ নেই। এর কোনো সাব গ্রুপ নেই। ঠিক আছে, আর কি না, এই যে তিনটে করে পাশাপাশি এদেরকে রাখা হয়েছে, এদের পারমাণবিক ওজনটা কাছাকাছি বা এদের অ্যাটমিক ওয়েট নিয়ারেস্ট টু ইকুয়াল। বলা হয়েছিল এটা তখন, যে অ্যাটমিক ওয়েট
নিয়ারেস্ট সেম, অ্যাটমিক ওয়েটটা নিয়ারেস্টলি সেম, প্রায় কাছাকাছি, তার জন্য তাদেরকে তিনটে একই সঙ্গে রাখা হয়েছিল। এটা মেন্ডেলিভ বলেছিলেন, আমি বলছি না, মেন্ডেলিভ বলেছিলেন, ঠিক আছে। আর এই যে তিনটে এলিমেন্টের মানে গুচ্ছটা, এই গুচ্ছটাকে বলা হচ্ছে ট্রায়েড অফ এলিমেন্ট বা ত্রয়ী মৌল। এটাকে বলা হচ্ছে কি ট্রায়েডস অফ, হ্যাঁ অ্যাপোস্ট্রফি দিবি না, ট্রায়েডস অফ এলিমেন্ট বা ত্রয়ী মৌল। বোঝা গেছে? তাহলে কি বললাম না, এখান থেকে দুটো ব্যাপার এলো। একটা হচ্ছে যে 8 নম্বর গ্রুপ, সেখান থেকে তাকে আমরা কি বলছি, তিনটে থ্রি এলিমেন্টস টুগেদার, ঠিক আছে। আর সেই গুচ্ছটাকে নাম দিচ্ছি আমি ট্রায়েডস অফ এলিমেন্ট বা ত্রয়ী মৌল বলা হচ্ছে, ট্রায়েডস অফ এলিমেন্ট, ঠিক আছে। আবার পরবর্তী ক্ষেত্রে বলা হলো যে এগুলো আমার হচ্ছে সন্ধিগত মৌল, এগুলোর নাম দেওয়া হলো কি সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট। এদের ভেরিয়েবল ভ্যালেন্সি দেখা যায়, মানে এদের যোজ্যতা বিভিন্ন রকম দেখা যায়, নিজেদের মধ্যে যোজ্যতা চেঞ্জ করতে থাকে, এই জন্য একে বলা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট বা সন্ধিগত মৌল, ঠিক আছে, ট্রানজিশন এলিমেন্ট। আর এরা এস আর পি ব্লকের মাঝখানে থাকে, সেগুলো পরে বলবো। এখন আপাতত জেনে রাখ যে এরা হচ্ছে ভেরিয়েবল ভ্যালেন্সি, মানে অনেক বিভিন্ন রকমের যোজ্যতা দেখায়, এক দেখায় কখনো, দুই দেখায় কখনো, ঠিক আছে। তো এদেরকে তার জন্য ট্রানজিশন এলিমেন্ট বলা হলো বা সন্ধিগত মৌল, ঠিক আছে, এদেরকে সন্ধিগত মৌল বলা হয়। বোঝা গেছে? নেক্সট যদি আমরা বলি, এখানে যে এরপরে কি বলা হচ্ছে, আর শূন্য গ্রুপ যেটা আবিষ্কার করা হয়েছে তারও কিন্তু কোনো সাব গ্রুপ নেই, যেটা শূন্য গ্রুপ তারও কিন্তু কোনো সাব গ্রুপ নেই, ঠিক আছে। আর সে মৌল হচ্ছে সাধারণত নিষ্ক্রিয় হচ্ছে, যেগুলোকে নোবেল গ্যাস বলা হচ্ছে, যেটা জিরো গ্রুপে রাখা হয়েছে সেগুলোকে নোবেল গ্যাস বলা হচ্ছে, নোবেল গ্যাস বলা হচ্ছে। এরা ইনঅ্যাক্টিভ হয়, মানে এরা কারোর সঙ্গে রিঅ্যাকশন করতে চায় না চট করে, ঠিক আছে, ইনঅ্যাক্টিভ হয়। এই জিনিসগুলো লক্ষ্য করা হয়েছিল, ঠিক আছে। তাহলে দু তিনটে পয়েন্ট হলো এখান থেকে, হ্যাঁ। এরপরে দেখ, যেটা হচ্ছে 3 নম্বর গ্রুপে রাখা হয়েছিল, বা যেটা হচ্ছে তোর নিচের দিকে যে এলিমেন্ট গুলোকে নেওয়া হয়েছিল, এই এলিমেন্ট গুলোকে নাম দেওয়া হলো পরবর্তীকালে যে এগুলোকে ল্যান্থানয়েড, আর নিচের গুলোকে অ্যাক্টিনয়েড বলা হলো, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে এগুলোকে ল্যান্থানয়েড আর অ্যাক্টিনয়েড নাম দেওয়া হলো, সেটা আমি যখন মডার্ন পিরিয়ড পড়াবো এর পরের পয়েন্টে তখন আমি বলছি যে এই জিনিসগুলো কি। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, যে মেন্ডেলিভের ভুল কোথায় আর সাকসেস কোথায়, সেই জিনিসগুলো দেখবো। তাহলে মেন্ডেলিভ একটা অনেক বড় রিভলিউশন এনেছিলেন, ঠিক আছে। তো এই মেন্ডেলিভের ভুলটা কোথায় ছিল, আর তোর হচ্ছে এটা কোথায় ছিল, ত্রুটিটা কোথায় ছিল, ঠিক আছে। তাহলে সাকসেসটা কি, প্রথমে সাকসেস বলি। সাকসেস অফ মেন্ডেলিভ, মেন্ডেলিভসের সাকসেস কোথায়, সাফল্য কোথায় ছিল? সাফল্য ছিল যে নিউল্যান্ড যেটা এক্সপ্লেন করতে পারেনি, ক্যালসিয়ামের পরে মৌলগুলোকে বা এলিমেন্ট গুলোকে ক্যালসিয়ামের পরবর্তী এলিমেন্ট গুলোকে সে পিরিয়ডিক টেবিলে স্থান দিতে পেরেছিল, ক্যালসিয়ামের পরবর্তী এলিমেন্ট গুলোকে পিরিয়ডিক টেবিলে পজিশন দিতে পেরেছিল, ঠিক আছে, যেটা নিউল্যান্ড ল অফ অক্টেভ কিন্তু দিতে পারেনি, ঠিক আছে। আর এই মেন্ডেলিভ যেসব জায়গায় পরবর্তী ক্ষেত্রে এলিমেন্ট আবিষ্কার হতে পারে, মানে প্রবাবিলিটি বা প্রবাবেল এলিমেন্ট যেগুলো আবিষ্কার করতে তিনি পারেননি, কিন্তু ভেবেছিলেন যে পরবর্তী ক্ষেত্রে এই জায়গায় আমার কোনো না কোনো একটা এলিমেন্ট আসবে, সেই জায়গাগুলো তিনি ফাঁকা জায়গা রেখে দিয়ে গিয়েছিলেন, বা সেই জায়গার জন্য কিন্তু ঘর ছেড়ে দিয়ে গিয়েছিলেন। তাহলে প্রবাবেল এলিমেন্টের জন্য
ফাঁকা ঘর রেখেছিলেন। প্রবাবল এলিমেন্ট যেগুলো আবিষ্কার হতে পারে পরে, এরকমটা সে গেস করেছিল, সেই এলিমেন্টের জন্য ফাঁকা ঘর রেখেছিলেন। সেই এলিমেন্ট গুলোর নাম কি দেওয়া হলো, মানে কি কি দিন দিয়েছিলেন কোন এলিমেন্ট গুলো, না স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম আর জার্মেনিয়াম, এই তিনটি এলিমেন্টকে তিনি ভেবেছিলেন, তখন কিন্তু আবিষ্কার হয়নি। এই স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম আর জার্মেনিয়াম, এই তিনটে এলিমেন্টকে তিনি তখন নাম দিতে পারেননি। কোনটা বল দেখি, কোথায় গেল স্ক্যান্ডিয়াম, এই স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম, তারপরে গ্যালিয়াম আর একটা হচ্ছে জার্মেনিয়াম, এই তিনটে তিনি তখন নামকরণ করতে পারেননি, কিন্তু এদের জন্য জায়গা ছেড়ে দিয়েছিলেন যেখানে পরবর্তী ক্ষেত্রে এই এলিমেন্ট গুলোকে বসানো হয়েছিল। তবে তিনি এই এলিমেন্ট গুলোর একটা সম্ভাব্য নাম করেছিলেন, বা একে বলা হয়েছিল কি না একা বোরন, একে বলা হয়েছিল, একে বলা হয়েছিল একা বোরন। স্ক্যান্ডিয়ামকে বলা হয়েছিল একা বোরন, গ্যালিয়ামকে বলা হয়েছিল একা অ্যালুমিনিয়াম, মানে এটা মেন্ডেলিভ বলেছিলেন একা অ্যালুমিনিয়াম, একা বোরন, ঠিক আছে। আর জার্মেনিয়ামকে বলা হয়েছিল তোর হচ্ছে একা সিলিকন, একা সিলিকন, ঠিক আছে। তাহলে একা বোরন, একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন, এই তিন নামে তিনি ওই জায়গাগুলোকে ফাঁকা ছেড়ে দিয়ে গেছিলেন, যেখানে পরবর্তী ক্ষেত্রে এর আবিষ্কার হলো। তখন মৌলের আবিষ্কার হয়নি, কিন্তু সে নাম দিয়ে গেছিল যে এরকম একটা মৌল আবিষ্কার হতে পারে, এর জায়গা এখানে থাকতে পারে। তখনও স্ক্যান্ডিয়াম কি সেটাই জানে না, চোখে দেখেনি কেউ, শুধুমাত্র এর নামটা হচ্ছে এটা দিয়েছিলেন, ওই জায়গাটা ফাঁকা রেখে দিয়েছিলেন, এই নামে ওই জায়গাটা ফাঁকা রেখে দিয়েছিলেন। পরে যখন আবিষ্কার হলো, এবারে তুই যখন পরে আবিষ্কার করবি একটা মৌল, তুই কি আর অন্যের নাম দিয়ে করবি যে একা বোরন নামটা থাকবে আমার, না আমি মৌলটা আবিষ্কার করেছি স্ক্যান্ডিয়াম, তাহলে আমি যেটা নাম দেবো সেটাই হবে। তখন অন্য কোনো বিজ্ঞানী এসে তাকে স্ক্যান্ডিয়াম নাম দিবে, ঠিক আছে, বা অন্য কোনো বিজ্ঞানী তাকে গ্যালিয়াম আর জার্মেনিয়াম নাম দিয়েছিলেন, আর সেই জায়গাগুলো পরবর্তী ক্ষেত্রে ফিল আপ হয়েছিল, ঠিক আছে। এবারে কিছু কিছু জায়গায় মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলটা ঠিকঠাক ছিল, যেমন বলেন স্যার, স্যার একা বোরন এই নাম এগুলো কি তাহলে সম্ভাব্য নাম ছিল তখন? হ্যাঁ সম্ভাব্য না, মানে মেন্ডেলিভ ভেবেছিলেন যে এই জায়গাগুলোয় পরে হয়তো কোনো এলিমেন্ট আবিষ্কার হতে পারে। ধর সামান্য জিনিস, ধর আমি বলছি লোহাটা যদি আবিষ্কারই না হয়, আমি বললাম যে লোহা বলে, মানে একটা কল্পনা করে নিচ্ছি যে এরকম একটা এলিমেন্ট এখানে থাকতে পারে, এই জায়গায় স্থান দেওয়া যেতে পারে, সেই জায়গাটা ফাঁকা রেখে সেই জায়গায় নাম দিয়ে দিলাম, ধর আমি এ নাম দিয়ে দিলাম বা এক্স ওয়াই জেড নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে পরে কোনো বিজ্ঞানী এসে লোহা আবিষ্কার করলেন, তো সে কি আমার নাম দিবে না তার নাম দিবে? যে আমি আয়রন আবিষ্কার করেছি, তাহলে আমি আমার নাম মানে এর নামটা হচ্ছে আয়রন রাখবো নাকি এক্স ওয়াই জেডি রাখবো? এবার যে যার বিজ্ঞানী আবিষ্কার করেছে সে তার নাম দিয়েছে, ঠিক আছে। যে আয়রন আবিষ্কার করেছে সে আয়রনের নাম দিয়েছে, যে কোবাল্ট আবিষ্কার করেছে কোবাল্ট নাম দিয়েছে, ঠিক আছে। কিন্তু মেন্ডেলিভ এই জায়গাগুলোর ঘরগুলোকে ফাঁকা রেখেছিলেন একা বোরন, একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন এই নামে। পরে যখন স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম আবিষ্কার হলো, তখন সেই জায়গায় নামগুলো শুধু পুট করে দেওয়া হলো। কারণ যখন মেন্ডেলিভ আবিষ্কার করেছিলেন তখন ওই এলিমেন্টের কোনো অস্তিত্বই থাকেনি, শুধুমাত্র হাইপোথেটিক্যাল কনসেপ্ট অনুযায়ী এটাকে লেখা হয়েছিল, বা কাল্পনিক চেহারা দিয়ে এটাকে রাখা হয়েছিল যে হ্যাঁ এরকম একটা হতে পারে, মনে মনে ভেবে নিয়েছে লিখে দিচ্ছে। এবার সেটা সত্যি হবে না মিথ্যা হবে সেটা পরের ব্যাপার, ঠিক আছে। যখন পরে আবিষ্কার হলো তখন সেই জায়গায় সেই এলিমেন্ট গুলোকে পুট করা হলো, যেটা মানে তোরা এখানে আমি তো অরিজিনালটা দিইনি, মানে যেটা মেন্ডেলি লিখে শিখেছিলেন সেগুলো লেখা হয়নি, সেগুলো গুগল সার্চ করলে দেখতে পাবি। এগুলো এই স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়ামের জায়গায় একা সিলিকন, একা বোরন, একা জার্মেনিয়াম রয়েছে, সরি একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন, একা বোরন রয়েছে, ঠিক আছে। এবারে এগুলো ছিল মেন্ডেলিভের সাকসেস, ঠিক আছে, যে পিরিয়ড টেবিলে প্রবাবল জায়গাগুলো ফাঁকা ঘর রেখেছিলেন। আর হচ্ছে কি ক্যালসিয়ামের পরে মৌলগুলোকে তিনি যথার্থ স্থান দিতে পেরেছিলেন, পজিশন করে দিতে পেরেছিলেন, যেটা তোর হচ্ছে নিউল্যান্ড ল অফ অক্টেভ দিতে পারেনি, ঠিক আছে। মানে মেন্ডেলিভ পূর্বাভাসটা পেয়েছিল, এই এলিমেন্ট গুলোর পূর্বাভাস পেয়েছিলেন। এই পয়েন্টটা কিভাবে লিখি যে মেন্ডেলিভ হচ্ছে এলিমেন্ট গুলোর পূর্বাভাস পেয়েছিলেন, আর সেগুলোর জন্য ফাঁকা ঘর করে দিয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা এবারে না এগুলো হচ্ছে সাকসেস, এবারে আসছি ডিফেক্ট। ডিফেক্ট অফ মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল, এর ত্রুটি কোথায় ছিল? ডিফেক্ট অফ
মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল। তাই এর মধ্যে ত্রুটি কোথায় ছিল? ত্রুটি বহু জায়গায় ছিল। দেখ, ত্রুটি এক তো হচ্ছে আমি যে এ আর বি দুটো সাব গ্রুপে ভাগ করে দিলাম গ্রুপটাকে, কিন্তু সেই গ্রুপের এলিমেন্ট গুলোকে আমি একই জায়গায় রাখলাম, এখানে কপার রাখলাম, এখানে পটাশিয়াম, সরি এটা পটাশিয়াম, এটা কপার রাখলাম এখানে। বাট এই কপারের সঙ্গে পটাশিয়ামের কোন রকম মিল পাওয়া যাচ্ছে না। শুধু আমার যোজ্যতা একই থাকলেই হবে, ভ্যালেন্সি একই থাকলেই হবে? ভ্যালেন্সি একই থাকলে হবে না। তাহলে এর মধ্যে নো ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল সিমিলারিটিস ফাউন্ড। এদের মধ্যে কোন রকম ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল সিমিলারিটিস পাওয়া যায়নি। ঠিক আছে, এদের মধ্যে কোন রকম ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল সিমিলারিটিস পাওয়া যায়নি। তাহলে কেন এগুলো একই ঘরে থাকবে? আর যারা একই ঘরেই থাকবে তাদেরকে কেন আমি বলবো তোর হচ্ছে যে এগুলো একই হতে পারে না? ঠিক আছে, এখানে সেম ভাবে 8 নম্বর গ্রুপের ক্ষেত্রে 8 নম্বর গ্রুপের ক্ষেত্রে ফেরিক, কোবাল্ট, নিকেল বা এই যে ট্রাইড এলিমেন্ট যেগুলোকে রাখা হলো, সেগুলোকে শুধুমাত্র অ্যাটমিক মাস একই বলে বা প্রায় কাছাকাছি বলে এগুলোকে আমরা রেখে দিলাম। বাট পরবর্তী ক্ষেত্রে দেখা গেল এদেরও ফিজিক্যাল এন্ড কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক বা সিমিলারিটিস হচ্ছে পাওয়া যাচ্ছে না। এদের মধ্যে কোনো লোহা একরকম, কোবাল্ট একরকম, ঠিক আছে, এদের লোহা একরকম রিয়াকশন করে, কোবাল্ট আরেক রকম রিয়াকশন করে। ঠিক আছে, তো এদের মধ্যে কোনো সিমিলারিটিস না পাওয়ার জন্য এগুলোকেও বলা হলো যে এটাও নিশ্চয়ই এর মধ্যে ভুল আছে বা গন্ডগোল আছে। না হলে এগুলোর অ্যাটমিক মাস অনুযায়ী সাজানো হলো, তাহলে কেন ঝামেলা হচ্ছে? ঠিক আছে, যে একই জায়গায় তো রেখে দিল মেন্টালি, অ্যাটমিক মাস প্রায় কাছাকাছি বলে, হ্যাঁ, তো কেন এটা ঝামেলা হচ্ছে? সেটা কিন্তু কোন রকম মানে তার ত্রুটি ছিল। এটা এর কোনো এক্সপ্লেনেশন পাওয়া গেল না যে এটাকে এখানে রাখলে এরপরে ফিজিক্যাল আর কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক কি কি থাকছে সেগুলো কিন্তু কোনো মিল পাওয়া গেল না, তার জন্য এটাকে ভুল বলা হলো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, 3 নম্বর পয়েন্ট কি না, মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলটাকে অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়েছিলেন। মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলটাকে অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়েছিলেন। যদি তিনি অ্যাটমিক মাস অনুযায়ী সাজায় তাহলে আর্গনের অ্যাটমিক মাস 39.94, আর্গনের অ্যাটমিক মাস 39.94 আর পটাশিয়ামের অ্যাটমিক মাস 39.1। তবে কেন এখানে দেখ, এখানে দেখ আর্গনকে আগে স্থান দেওয়া হয়েছে। আমি কি বলেছি, 0 নম্বর গ্রুপটা আবিষ্কার হয়ে গেছে তখন, হ্যাঁ, এখানে 0 একটা গ্রুপ ধরে নেই। ঠিক আছে, এখানে একটা 0 গ্রুপ ধরে নে, যে 0 নম্বর গ্রুপে এখানে হিলিয়াম, এখানে নিয়ন, এখানে আর্গন। ঠিক আছে, আর্গনের অ্যাটমিক মাস 39.94। ঠিক আছে, আর যেটা হচ্ছে পটাশিয়ামের অ্যাটমিক মাস সেটা হচ্ছে 39.1। তাহলে আমার এখান থেকে কি চান্সেস আসছে যে আমি পটাশিয়ামকে আর্গনের আগে লিখবো, কারণ আর্গনের অ্যাটমিক মাসটা বেশি দেন পটাশিয়াম। আর যদি আমি টেবিলটাকে পারমাণবিক ভর অনুযায়ী সাজাই তবে আমাকে আর্গনকে পরে লিখতে হবে, পটাশিয়ামকে আগে লিখতে হবে। কিন্তু এখানে আর্গনকে আগে লেখা হয়েছিল, পটাশিয়ামকে পরে লেখা হয়েছিল, যেটা মেন্ডেলিভের একটা ভুল ছিল। ঠিক আছে, সেম ভাবে কোবাল্টকে নিকেলের আগে, একইভাবে কোবাল্টকে নিকেলের আগে লেখা হয়েছিল, কোবাল্টকে নিকেলের আগে লেখা হয়েছিল। ঠিক আছে, এটা লেখা হয়েছিল। আর একটা কি হতে পারে না, প্রোটেক্টিনিয়াম, এই টেলুরিয়াম আর হচ্ছে আয়োডিন, টেলুরিয়ামকে আয়োডিনের আগে লেখা হয়েছিল। ঠিক আছে, আর থোরিয়ামকে প্রোটেক্টেনিয়ামের আগে লেখা হয়েছিল, প্রোটেক্টিনিয়ামের আগে লেখা হয়েছিল থোরিয়ামকে। তো এই জিনিসগুলো হচ্ছে তার এক্সেপশনাল কেস হয়ে গেছিল, যে আমি যদি আমার টেবিলটাকে ভর অনুযায়ী সাজাই তাহলে যার ভর বেশি সেগুলো পরে থাকবে, যার ভর আগে কম সেটা আগে থাকবে, সিম্পল ব্যাপার। কিন্তু দেখা যাচ্ছে নিজেই বলছি আমি অ্যাটমিক ভর অনুযায়ী সাজাচ্ছি, আবার নিজেই সেখানে ব্যতিক্রম করে দিচ্ছি, কি আর্গনকে লিখে দিচ্ছি পটাশিয়ামের আর্গনকে লিখে দিচ্ছি পটাশিয়ামের আগে, আবার কোবাল্টকে লিখে দিচ্ছি নিকেলের আগে, আর হচ্ছে কি না থোরিয়ামকে লিখে দিচ্ছি প্রোটেক্টেনিয়ামের আগে, আর টেলুরিয়ামকে লিখে দিচ্ছি আয়োডিনের আগে, যেটা লেখা আমার কিন্তু উচিত হয়নি। ঠিক আছে, মেন্ডেলিভের ক্ষেত্রে এই লেখাটা কিন্তু উচিত হয়নি, এটা কিন্তু ভুল। ঠিক আছে, 4 নম্বর ডিফেক্ট কোথায় এলো,
ডিফেক্ট নম্বর 4, এটা 1 1 3 4। 4 নম্বর ডিফেক্ট এলো কোথায়? না, হাইড্রোজেনকে কোনো পার্টিকুলার একটা স্পেস দিতে পারেননি মেন্ডেলিভ। হাইড্রোজেনকে hydrogen has had no particular space in Mendeleev periodic table. ঠিক আছে, হাইড্রোজেনকে কোনো পার্টিকুলার স্পেস দিতে পারেনি। দেখা গেছে কি না, হাইড্রোজেন 7 নম্বর গ্রুপের সঙ্গেও যা ক্যারেক্টারিস্টিক দেখাচ্ছে, মানে হাইড্রোজেনকে মেন্ডেলিভ পড়ে গেছিলেন, মানে একটা কনফিউশনে পড়ে গেছিলেন যে আমি এটাকে। স্যার? হ্যাঁ বল। স্যার 17 সঙ্গে মনে হয় হ্যালোজেন মৌলগুলোর সঙ্গে। সেটা মডার্ন এখন আসেনি। ও, হ্যাঁ, মডার্ন আসলে সেটা 7টা 10 হয়ে যাবে, 17 হয়ে যাবে। এখন মডার্ন ঢুকিনি না, এটা তো 8টা পিরিয়ড আছে, মডার্নে 18টা পিরিয়ড এই গ্রুপ আছে, মডার্নে 18টা গ্রুপ আছে, আর এখানে তোর হচ্ছে 8টা গ্রুপ আছে। তাহলে এখানে এখানে হচ্ছে আমার 1 নম্বর গ্রুপে আমি হাইড্রোজেনকে রাখবো নাকি 7 নম্বর গ্রুপে রাখবো, মেন্ডেলিভ এই জিনিসটার একটা পার্টিকুলার এক্সপ্লেনেশন দিতে পারেননি। এখানেও হাইড্রোজেনের রাখার প্রবাবিলিটি হয়েছে যে হাইড্রোজেনের সঙ্গে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদেরও ক্যারেক্টারিস্টিক সেম। তাহলে আমি এগুলোকে একই গ্রুপে রাখবো নাকি লিথিয়ামের গ্রুপে রাখবো, এটার ক্ষেত্রে কোনো রকম পার্টিকুলার এক্সপ্লেনেশন দিতে পারেনি। তাহলে হাইড্রোজেন হ্যাড নো পার্টিকুলার স্পেস ইন মেন্ডেলিভ পিরিয়ডিক টেবল, যেটা একটা মানে বাজে একটা ধারণা ছিল মেন্ডেলিভের। ঠিক আছে, যে এখানে কোনো পার্টিকুলার স্পেসই দিতে পারেনি, হাইড্রোজেনকে আমি রাখবো কোথায়, আমি এত বড় একটা টেবিল সাজিয়ে দেবো আর একটা স্টুডেন্টকে আমি এখানে বসাবো না সেখানে বসাবো খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে যেটা একটা ব্যাড এফেক্ট অফ মেন্ডেলিভ পিরিয়ড টেবিল, এটা একটা ছিল। ঠিক আছে, নেক্সট কি না, লিথিয়াম তোর হচ্ছে এখানে দেখ, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এটা আমি মেন্ডেলিভ পড়াচ্ছি, এখানে গুলোবি না। দেখ এখানে আমার কি হচ্ছে, লিথিয়াম আগে দেখে নে, লিথিয়াম, সোডিয়াম, দাঁড়া এত মোটা কালে দিলে যখন জেরক্স করবি এটা কালো হয়ে যাবে। দেখ এই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এগুলো না হয় একই গ্রুপের এলিমেন্ট, কিন্তু এদের সঙ্গে কপার, সিলভার আর গোল্ড এগুলো একই গ্রুপের মধ্যে রাখা হয়েছে, 1 নম্বর গ্রুপের মধ্যেই রাখা হয়েছে। আমি এ সিরিজে রাখি আর বি সিরিজে রাখি, গ্রুপটা তো আমার 1 নম্বর, তাই তো? তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এদের সঙ্গে কপার, সিলভার, গোল্ড এদের কম্পারিজন করাটা উচিত হয়নি, যেটা মেন্ডেলিভ ভুল করেছিলেন। ঠিক আছে, তাহলে কি বললাম এখানে না, 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট যেগুলো হচ্ছে সেম সিমিলারিটিস, সেম কেমিক্যাল সিমিলারিটিস, যেগুলো হচ্ছে সেম কেমিক্যাল সিমিলারিটিস মানে যেগুলোর রাসায়নিক চরিত্র একই আছে, সেম কেমিক্যাল সিমিলারিটিস আছে, এইরকম কিছু মৌলকে তিনি ডিফারেন্ট জায়গায় রেখেছিলেন। সেম কেমিক্যাল সিমিলারিটিস আছে এইরকম কিছু মৌলকে তিনি ডিফারেন্ট জায়গায় রেখেছিলেন। ঠিক আছে, তাহলে সেম কেমিক্যাল সিমিলারিটিস এলিমেন্ট এর জন্য ডিফারেন্ট পজিশন আর ডিফারেন্ট chemical properties of element এদের জন্য similar position, that is very bad idea of Mendeleev। এর জন্য similar position এটা মেন্ডেলিভের একটা ভেরি ব্যাড আইডিয়া ছিল। দেখ যেগুলো সেম কেমিক্যাল কম্পাউন্ড, যেগুলো সেম কেমিক্যাল এলিমেন্ট সেগুলোকে আলাদা আলাদা জায়গায় বসিয়ে দিচ্ছে। ঠিক আছে, আর যেগুলো ডিফারেন্ট কেমিক্যাল
কম্পাউন্ড যেগুলো ডিফারেন্ট কোনো মিলই নেই কেমিক্যাল প্রপার্টি, সেগুলোকে একই জায়গায় রেখেছে। এটা একটা মানে বাজে দিক ছিল মেন্ডেলিভের। দেখ এখানে আয়রন, কোবাল্ট, নিকেল, ঠিক আছে। তো এখানে ধর আয়রন, কোবাল্ট, নিকেল বাদে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আর কপার, সিলভার, গোল্ড, এগুলোর মধ্যে কোনো মিলই নেই, এগুলোকে রেখে দিয়েছে একই গ্রুপ, ঠিক আছে। আবার কার্বনের সঙ্গে নাইট্রোজেনের অ্যাটমিক মাস সেম হয়, আমরা জানি আইসোটোপ থেকে আমরা কি শিখেছি যে কার্বনের 14 আইসোটোপ পাওয়া যায়, ঠিক আছে, আর নাইট্রোজেনের অ্যাটমিক মাস 40। তাহলে সেই কথা অনুযায়ী আমার কার্বন আর নাইট্রোজেনকে একই ঘরে রাখা উচিত ছিল, কিন্তু সেটা রাখেনি, ঠিক আছে। তো এই যে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল, এটা কখন ভুল প্রমাণ হলো, যখন আইসোটোপ আইসোবার বেরিয়ে গেল তখন সেখানে এই ভুলগুলো দেখা গেল, ঠিক আছে। যে কার্বন নাইট্রোজেনের একই মাস হচ্ছে, কিন্তু আমি তাকে একই জায়গায় রাখতে পারছি না কেন? আমি যেহেতু অ্যাটমিক মাস অনুযায়ী সাজাচ্ছি, দেখা গেল কি কিছু কিছু এলিমেন্টের অ্যাটমিক মাস ভ্যারি করছে, মানে বাস্তবে বা অ্যাটমসফিয়ারে তার অস্তিত্ব দেখা যাচ্ছে 3-4 রকম ভাবে। কার্বনকে কখনো কার্বন 12 রূপে দেখা যাচ্ছে, C12, কার্বনকে কখনো C14 রূপে দেখা যাচ্ছে। তো এইরকম ডিফারেন্ট টাইপের এক্সিস্টেন্সের জন্য এখানে একটা কথা উঠে এলো যে যদি আমার কার্বন আর নাইট্রোজেনের মধ্যে C14 আমি অ্যাটমিক মাসটা ধরছি, মানে 14 অ্যাটমিক মাসটা ধরছি, এদের দুজনের যদি অ্যাটমিক মাস সেম হয়, তাহলে কার্বন আর নাইট্রোজেন উইল মাস্ট বি ইন সেম গ্রুপ, বাট ইট ইজ নট, ঠিক আছে। মেন্ডেলিভ এটা কিন্তু করতে পারেনি। এর কারণে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলটা সম্পূর্ণভাবে ঠিক ছিল না, কিন্তু এটা তখনকার সময়ে একটা বিশাল বড় রিভলিউশন এনেছিল, ঠিক আছে, বিশাল বড় রিভলিউশন এনেছিল। তো এই রিভলিউশনটার পরেই কিন্তু মডার্ন পিরিয়ড টেবিলের আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা, ঠিক আছে। এবারে আরেকটা বলে দিই এর ডিফেক্ট, আরেকটা ডিফেক্ট আছে বলে দিই, সেটা কি না, এটা হচ্ছে আমার 5 নম্বর ডিফেক্ট, যে সেম কেমিক্যাল সিমিলারিটিস পাওয়া যাচ্ছে বা সেম অ্যাটমিক মাস, যদি আমি অ্যাটমিক মাস অনুযায়ী সাজাই, তাহলে এখানে এটাও বলতে পারি যে সেম অ্যাটমিক মাস যেগুলোর আছে সেগুলোকে রেখেছিল ডিফারেন্ট পজিশনে, আর যাদের ডিফারেন্ট অ্যাটমিক মাস আছে সেগুলোকে রেখেছিল সেম পজিশন, ঠিক আছে। যে জিনিসটা রং আইডিয়া ছিল মেন্ডেলিভের ক্ষেত্রে, সিম্পল জিনিস, ঠিক আছে। এবারে যেটা গ্রুপ 8 এর এলিমেন্ট, সেখানে আমরা ফেরিক, কোবাল্ট, নিকেল, ফেরিক, কোবাল্ট, নিকেল, এই যে ফেরিক, কোবাল্ট, নিকেল আর রুথেনিয়াম, রোহোডিয়াম, প্যালাডিয়াম, ঠিক আছে। কি বললাম? ফেরিক, কোবাল্ট, নিকেল, রুথেনিয়াম, রোহোডিয়াম, প্যালাডিয়াম, ঠিক আছে, অসমিয়াম, ইরিডিয়াম আর হচ্ছে তোর প্ল্যাটিনাম। এই মানে 3টি করে এলিমেন্টকে, ঠিক আছে, ট্রাইডসকে একে একই জায়গায় রাখা হয়েছে। বাট এখানে দেখা গেছে কি না, এদের ক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র অ্যাটমিক মাসটাই প্রায় কাছাকাছি, কিন্তু এদের প্রপার্টিজ গুলো অনেকটাই ডিফারেন্ট, ঠিক আছে। তো এই জিনিসগুলোর এক্সপ্লেনেশন দিতে গিয়েই আবার আসলো কি আমার হচ্ছে এর ডিফেক্ট গুলোকে কি করে সারানো যেতে পারে, বা কোন কোন ডিফেক্ট গুলোকে কি কিভাবে সারানো হয়েছে, ঠিক আছে। এই জিনিসগুলোর এক্সপ্লেনেশন করতে গিয়েই এলো। কিভাবে এলো দেখা যাক। দেখ এখানে যেটা তোদের রয়েছে যে তাহলে প্রথমে এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তোদের। কোশ্চেনটা হচ্ছে যে পজিশন অফ হাইড্রোজেন ইন দা পিরিয়ডিক টেবিল, এটা আমি বললাম আগেই, পয়েন্টটা কি, পজিশন অফ হাইড্রোজেন ইন দা পিরিয়ডিক টেবিল। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের পজিশন নিয়ে একটা বিভ্রান্ত ছিল, যেটা বলা হয়েছিল যে হাইড্রোজেন 1 নম্বর গ্রুপে থাকবে নাকি 7 নম্বর গ্রুপে। এখন দেখ তখন কিন্তু আমার এই 7 নম্বর বা 1 নম্বর বলা হয়নি, তখন সেটাকে কি বলা হচ্ছিল না, কি বলা হয়েছিল 1A, ঠিক আছে, এইভাবে 1A, হ্যাঁ, তারপরে 2A, তারপরে হচ্ছে 3B, এগুলো বলছি আমি, তারপরে 4B, এইভাবে ভাগ করা হয়েছিল, ঠিক আছে। মানে এর ক্ষেত্রে যে এ আর বি দুটো গ্রুপে ভাগ করা হয়েছিল না, সেই দুটো গ্রুপটাকে আমরা যখন মডার্ন পিরিয়ড টেবিল করলাম, সেটাকে প্রথমে উঠিয়ে দেওয়া হয়েছিল, গ্রুপ ওয়াইজই উঠিয়ে দেওয়া হয়েছিল, মানে নামকরণটা এইভাবে দেওয়া হয়েছিল 1A, 2A, 3B, 4B, 5B, 6B, এইভাবে তোর হচ্ছে 1B, 2B, হ্যাঁ,
এইভাবে নামকরণ দেওয়া হয়েছিল, তারপরে 3A, ঠিক আছে, এইভাবে তোর 7A, 8A এইভাবে নামকরণ দেওয়া হয়েছিল। কি ব্যাপারটা হয়েছিল না, যখন মেন্ডেলিভের পিরিয়ড টেবিলটাকে ভুল প্রমাণ করা হলো, তারপরে এই যে 1টাকে দুটো ভাগে ভাগ হচ্ছে, দেখ 1A 1B, 2A 2A 2B, ঠিক আছে, 3A 3B, 4A 4B এইভাবে ভাগ হচ্ছে। এই ভাগটাকে আমি একদম পুরো সহা উঠিয়ে দিচ্ছি, যে 1A যা আছে পুরোটাকে এক জায়গায় রাখবো, 1B যা আছে পুরোটাকে উঠিয়ে আমি অন্য জায়গায় বসাবো, ঠিক আছে। তো এইভাবে প্রথম মেন্ডেলিভ থেকে উঠিয়ে উঠিয়ে ভাগ করা হয়েছিল, ঠিক আছে। তো এই জিনিসটা আমার এখন লাগবে না। মেন ব্যাপারটা কি দেখ, যে হাইড্রোজেনের দুটো জায়গায় স্থান দেওয়া হয়েছিল, একটা হচ্ছে 1 নম্বর গ্রুপ আর একটা 7 নম্বর গ্রুপ। আমি কি বলেছি, 7 নম্বর গ্রুপটাকেও কি হয়েছিল, ভাগ করা হয়েছিল কভাগে, এ আর বি তে ভাগ করা হয়েছিল, তাই তো। 7 নম্বর গ্রুপটাকেও কিন্তু এ আর বি তে ভাগ করা হয়েছিল। এবারে হাইড্রোজেন কোথায় থাকছে, হাইড্রোজেন 7-এর এ তে থাকছে, নট বি তে। ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ঠিক আছে, 7-এর এ তে, সরি 7-এর বি তে থাকছে, এগুলোকে বাম দিকে লিখবি, 7-এর বি তে থাকছে ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এদের সঙ্গে সিমিলার ক্যারেক্টারিস্টিক দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেনকে 1 নম্বরের এ গ্রুপে রাখা হয়েছিল 1A, ঠিক আছে। আরেকটা কোথায় রাখা যেতে পারে, 7-এর বি তে রাখা যেতে পারে, আরেকটা কোথায় রাখা যেতে পারে, 7-এর বি তে রাখা যেতে পারে। তাহলে 1-এর এ তে আর 7-এর বি তে, এই ক্লোরিন ক্লোরিনটা তো একটা করে আছে, তাই এটাকে এদিকে লিখে দিয়েছে, এটা এদিকে লিখতে হতো, ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। স্যার দুটোই কেন এ হলো না, একটা এ একটা বি? কোনটা বল? আচ্ছা স্যার আচ্ছা, দুটোই ওইটা কেন এ ওইটা হলো না? আরে বোকা দেখ, এখানে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম আছে, একটা করে বাইরে ইলেকট্রন, তো এদের সঙ্গে হাইড্রোজেনের বাইরেও একটা ইলেকট্রন, ঠিক আছে। তো হাইড্রোজেনকে আমি কোন দিকে রাখবো, এর সঙ্গে তো বসবে না, কপারের সঙ্গে তো বসবে না, কার সঙ্গে বসবে, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এদের সঙ্গে বসবে, ঠিক আছে। তাহলে এটাকে রাখা হলো, বলা হলো কি যে 1-এর এ গ্রুপে আছে। আর হাইড্রোজেনটাকে এদিকে কোথায় রাখবো আমি, ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদের সঙ্গে থাকবে। তাহলে ব্রোমিন আয়োডিন গুলো কোথায় আছে, যেখান থেকে গ্রুপ ভাগ হয়েছে সেখানে কোথায় আছে, বি পজিশনে আছে। তাই বি পজিশন অনুযায়ী এটাকে নাম দেওয়া হলো কি, কে এর মার্ক করছে সেটা না, যাও দেখ। তাহলে এখানে কি হচ্ছে, 1-এর এ তে রাখা হচ্ছে এটাকে, আর এটাকে 7-এর বি তে রাখা হচ্ছে, ঠিক আছে। 1-এর এ তে রাখা হচ্ছে, 7-এর বি তে রাখা হচ্ছে। কেউ কি মার্ক করলে এখানে? আরে আচ্ছা, ঠিক আছে, দেখ মার্ক করবি না এইভাবে, হুম, যে করেছিস করেছিস, মার্ক করবি না। করাও যাবে না, বাদে ছাড়। দেখ তোর হচ্ছে, এখানে আমরা এলাম কোথায় তাহলে, তাহলে এখানে কোথায় এলাম না, সেম কেমিক্যাল সিমিলারিটিস আর হচ্ছে তো ডিফারেন্ট কেমিক্যাল সিমিলারিটিস এর মধ্যে এখানে ডিফারেন্সটা দেখলাম। এরপরে আসছি হাইড্রোজেনের পজিশন, হাইড্রোজেনের পজিশনটা অনুযায়ী, হাইড্রোজেনের পজিশন অনুযায়ী আমরা কি দেখবো না, হাইড্রোজেনকে আমরা 1 নম্বর গ্রুপেও রাখতে পারি, আর হচ্ছে তোর 7 নম্বর গ্রুপেও কিন্তু রাখতে পারি। হাইড্রোজেনকে যদি আমরা 1 নম্বর গ্রুপে রাখি, 1A, আর একটা রাখতে পারি কোথায় না হচ্ছে 7B, ঠিক আছে।
হাইড্রোজেনকে 1A তে রাখতে পারি আর রাখতে পারি কোথায় 7B। কেন রাখতে পারি? কারণ এখানে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এদের সব একই জায়গায় রয়েছিল। আর কপার, সিলভার যেগুলোকে রাখা হয়েছিল, কপার, তারপরে তো হচ্ছে সিলভারই ছিল মনে হচ্ছে, তারপরে গোল্ড, এগুলোকে রাখা হলো। আর এখানে তো হচ্ছে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো সব একই জায়গায় তোর হচ্ছে ছিল। তো এখান থেকে আমরা এই ব্যাপারটা বলতে পারি যে এটাকে 1 নম্বরের এ তে রেখেছি, এটাকে 2 নম্বরের হচ্ছে তোর 7 নম্বরের বি তে রেখেছি। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখান থেকে বলতে পারি। এবারে 1 নম্বর গ্রুপের সঙ্গে কেন কি কি সিমিলারিটিস দেখাচ্ছে বা 1 নম্বর গ্রুপে হাইড্রোজেনকে কেন রাখা হলো সেই ব্যাপারটা আমরা একটু দেখবো। আর হচ্ছে তোর 7 নম্বরের বি গ্রুপে কেন রাখা হলো সেই সিমিলারিটিসটা আমরা কিন্তু দেখবো। কি দেখবো তাহলে দেখ, এখানে হাইড্রোজেনকে রাখার কারণ আর এখানে হাইড্রোজেনকে রাখার কারণ, দু জায়গায় হাইড্রোজেনকে রাখা গিয়েছিল, মেন্ডেল 2 জায়গায় রেখেছিলেন। তো 2 জায়গায় হাইড্রোজেনকে রাখার কারণগুলো আমরা একটু দেখবো যে কি কি কারণে 2 জায়গায় হাইড্রোজেনকে রাখা যেতে পারে। ঠিক আছে, তো দেখা যাক এবারে আমরা হাইড্রোজেনকে 1A তে রাখার প্রসঙ্গে কিছু কথা বলবো, যে হাইড্রোজেনকে 1A পজিশনে রাখছি এর সপক্ষে আমি কিছু কথা বলছি, যে কেন আমি 1A পজিশনে রাখতে পারছি, কেন একে 1A পজিশনে রাখতে পারছি। ঠিক আছে, কেন রাখতে পারছি না, হাইড্রোজেনের প্রথম কথা, হাইড্রোজেন আর হচ্ছে যে আদার্স এলিমেন্ট গুলো আছে 1 নম্বর গ্রুপে কে কে আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো এই যে এলিমেন্ট গুলো রয়েছে এই এলিমেন্টের সঙ্গে এর কি কি ক্যারেক্টারিস্টিক সিমিলার দেখা যায়, কি কি দেখা যায় দেখ, এখানে হাইড্রোজেন এরও কিন্তু বাইরে ইলেকট্রনিক কনফিগারেশনটা NS1, হাইড্রোজেনের বাইরেও ইলেকট্রনিক কনফিগারেশন NS1। ঠিক আছে, মানে এর বাইরেও কিন্তু একটা করে ইলেকট্রন রয়েছে, যেখানে এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে কি এর ক্ষেত্রেও ইলেকট্রনিক কনফিগারেশনটা বাইরে NS1। ঠিক আছে, আউটার মোস্ট, এটা সব থেকে বাইরে কটা করে আছে ইলেকট্রন, একটা করে, মানে সিম্পল ব্যাপার, এর বাইরেও একটা করে ইলেকট্রন আছে আর এদের সব থেকে বাইরের কক্ষপথেও একটা করে ইলেকট্রন আছে। সব থেকে বাইরেরটা আমি টোটাল বলছি না, সব থেকে বাইরের কক্ষপথে একটা করে ইলেকট্রন আছে হয়েছে। আর কি ক্যারেক্টারিস্টিক হতে পারে দেখ, যদি আমরা এখানে বলি যে হাইড্রোজেন ওটাকে ওটাকে এই অ্যাকাউন্টটা কার ও নিজের নামে অ্যাকাউন্ট জয়েন করবি, ইমেল আইডি খুলবি। ঠিক আছে, পরের দিন থেকে যেই হোক নিজের নামে যেন অ্যাকাউন্ট আইডি খুলিস, ইমেল আইডি খুলিস। দেখ এখানে হাইড্রোজেনের বাইরে একটা করে ইলেকট্রন, এর বাইরেও একটা করে ইলেকট্রন, তাই এদের ক্যারেক্টারিস্টিকটা সেম দেখা যাচ্ছে। আবার কি বলা হলো, যে যদি আমি হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন বের করে দিই, তাহলে এখানে পড়ে থাকবে H+। ঠিক আছে, তো এই H+ এর যে ক্ষমতাটা, মানে H থেকে H+ হওয়ার ক্ষমতাটা, এটাকে কি বলা হচ্ছে, এটা একটা মানে মেটালের একটা ক্ষমতা, একটা মেটালেরই ক্ষমতা আছে ইলেকট্রনকে ছেড়ে দেওয়া। ঠিক আছে, তো হাইড্রোজেন কি করছে, এই ধরনের ক্ষমতা দেখাচ্ছে, হাইড্রোজেন খুব সহজেই একটা করে ইলেকট্রন ছেড়ে দিতে পারে। ঠিক আছে, যেখানে এখানে যে মেটাল গুলো আছে এগুলো মানে তোর হচ্ছে আর অ্যালকালি মেটাল বলা হয়, ক্ষার ধাতু, অ্যালকালি মেটাল বলা হয়। ঠিক আছে, তো অ্যালকালাইন মানে ক্ষার, হ্যাঁ, যেমন অ্যাসিড আর বেস হয়, বেস ক্ষার, সেরকম। তো এগুলো মেটাল, তো এই মেটাল গুলোরও টেন্ডেন্সি আছে একটা করে ইলেকট্রন ছেড়ে দেওয়ার, মেটাল গুলোরও টেন্ডেন্সি আছে একটা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে প্লাস চার্জ তৈরি করা হয়েছে। তো এই দুটো সিমিলারিটিস হলো। 3 নম্বর সিমিলারিটিস যদি আমরা বলি, এখানে
3 নম্বর সিমিলারিটিস যদি আমরা বলি, যেগুলো হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের সঙ্গে যদি আমরা হ্যালাইড কোনো একটা যৌগকে বা কম্পাউন্ডকে কম্বাইন করাই, মানে HCl ধর, HCl কে বিশ্লেষণ করলে, আমরা কি পাবো? H+Cl-, তাই তো? তাহলে HCl কে যদি আমরা ভেঙে দিই তাহলে এখান থেকে কি পাবো? H+Cl-। সিমিলারলি আমরা এখানে লিথিয়াম ক্লোরাইড একে ভাঙলেও পাবো লিথিয়াম প্লাস Cl-, বা সোডিয়াম ক্লোরাইড একে ভেঙে দিলেও পাবো সোডিয়াম প্লাস Cl-। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? সোডিয়াম অ্যানোডে কি রিঅ্যাকশন হচ্ছে, বা সিম্পল জিনিস মনে রাখ, অ্যানোড ক্যাথোড তোরা পড়েছিস যদিও, ঠিক আছে? অ্যানোডে কি রিঅ্যাকশন হচ্ছে? অ্যানোড মানে কি চার্জ? প্লাস ধনাত্মক। হ্যাঁ, প্লাস চার্জ, ঠিক আছে। আর যেটা অ্যানায়ন তার হচ্ছে কি নেগেটিভ চার্জ। তাহলে অ্যানায়ন কোথায় থাকতে পছন্দ করে? অ্যানোডে থাকতে পছন্দ করে, কারণ নেগেটিভরা পজিটিভে থাকতে পছন্দ করে, ঠিক আছে? তো এটা রিঅ্যাকশনটা কেমন হচ্ছে না, Na+ থেকে একটা ইলেকট্রন যোগ হয়ে সোডিয়াম তৈরি করছে, আর ক্লোরিন মাইনাস সেই ইলেকট্রনটাকে গ্রহণ, মানে ইলেকট্রন একটা ছেড়ে দিয়ে Cl তৈরি করছে, দিয়ে NaCl-টা এখানে রিঅ্যাকশন হচ্ছে। এটা অ্যানোডের রিঅ্যাকশন, এটা ক্যাথোডের রিঅ্যাকশন। যা হোক, এখানেও সেই একই রিঅ্যাকশন হচ্ছে। H+ একটা ইলেকট্রন গ্রহণ করে তোর হচ্ছে একটা ইলেকট্রন একসেপ্ট করে হাইড্রোজেন তৈরি করছে, আর ক্লোরিন মাইনাস আর একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিনে ফর্ম করছে। তো এটাও অ্যানোডের রিঅ্যাকশন, এটা হচ্ছে ক্যাথোডের রিঅ্যাকশন। তো একই টাইপের রিঅ্যাকশন আমরা হাইড্রোজেনের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, আর হচ্ছে তোর যে মেটাল গুলা বললাম সে তার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে লাস্ট পয়েন্ট আমরা কি, লাস্ট নয় আর দুটো পয়েন্ট আছে বলে দিই, দেখ যে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি। হাইড্রোজেন সহজেই একটা ইলেকট্রন ছেড়ে দেয়, একবারে বলবো দুটো, হাইড্রোজেন আর হচ্ছে লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম যা আছে এগুলো, এরা দুজনেরই ক্যারেক্টারিস্টিক কি না, বোথ রিলিজ, ছেড়ে দেয় ওয়ান ইলেকট্রন, একটা ইলেকট্রন দুজনেই ছেড়ে দেয়, হাইড্রোজেনও ছাড়ে আর লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামও ছাড়ে। এরা দুজনেই কিন্তু একটা করে ইলেকট্রন ছেড়ে দেয়, বা খুব সহজেই ছেড়ে দেয়। আর যারা ইলেকট্রন ছেড়ে দেয় তাদেরকে আমরা কি বলি? রিডিউসিং এজেন্ট। বোথ রিডিউস ওয়ান ইলেকট্রন ইজিলি, hence it called রিডিউসিং এজেন্ট। এই ব্যাপারে একটা কথা বলে রাখি, এগুলোর মানে মনে কি করে রাখি। দেখ, সোজা ভাষায় তো আমি সবার প্রথমে আগে বলে দিই, 3 রকমের রিঅ্যাকশন হয়। একটা হচ্ছে 2 রকমের রিঅ্যাকশন হয়, একটা হচ্ছে অক্সিডেশন, আর একটা জারণ বিজারণ। হ্যাঁ, একটা হচ্ছে রিডাকশন। একটা জারণ আর একটা হচ্ছে বিজারণ। এটাকে বলা হচ্ছে জারণ, আর এটাকে বলা হচ্ছে বিজারণ। তো ব্যাপারটা হচ্ছে এদের মধ্যে ডিফারেন্সটা কি না, 3 রকমের ডিফারেন্স বলবো। অ্যাডিশন অফ অক্সিজেন, তাকে জারণ বলা হয়। অ্যাডিশন অফ অক্সিজেন, এখানে বলবো রিমুভাল অফ অক্সিজেন, অক্সিজেনকে বের করে দেওয়াকে বিজারণ বলা হয়। রিমুভাল অফ অক্সিজেন, অ্যাডিশন অফ, সরি অ্যাডিশন নয়, রিমুভাল অফ হাইড্রোজেন, রিমুভাল অফ হাইড্রোজেন, এখানে অ্যাডিশন অফ হাইড্রোজেন, এখানে অক্সিডেশন, রিমুভাল অফ ইলেকট্রন, ইলেকট্রনকে যে বাদ দিয়ে দিবে, ঠিক আছে, ইলেকট্রনকে যে ছেড়ে দিবে সেই অক্সিডেশন করছে। আর এখানে অ্যাডিশন অফ ইলেকট্রন, ঠিক আছে। আরেকটা জিনিস কি, তাহলে অক্সিডেশন হলো, রিডাকশন হলো, ঠিক আছে। এবারে যে অক্সিডেশন করবে
ঠিক আছে, এখানে দু রকমের জিনিস হয়। ব্যাপারটা কি, একটা রিঅ্যাকশন যখন ঘটে, একটা রিঅ্যাকশন যখন ঘটে তখন এখানে এ থেকে এ প্লাস হচ্ছে আর বি থেকে বি মাইনাস হচ্ছে। ধরে নে এটা একটা রিঅ্যাকশন, এ থেকে এ প্লাস হচ্ছে, তার মানে এটা কি হচ্ছে, কে বলবি, কেউ একজন বল, বল রে। এ থেকে এ প্লাস হচ্ছে, কি হচ্ছে, অক্সিডেশন না রিডাকশন? স্যার অক্সিডেশন। ওই এ প্লাসটা হচ্ছে এ মানে ছাড়ছে। ওটা ছাড়ছে, তো অক্সিডেশন হচ্ছে না রিডাকশন হচ্ছে? অক্সিডেশন। ভেরি গুড। স্যার অক্সিডেশন। অক্সিডেশন, ঠিক। যাও, তো এটা হচ্ছে আমার মাথায় চার্জ যখনই বাড়বে তখনই জানবে অক্সিডেশন, এটা হচ্ছে রিডাকশন। আমি যে কোনো একটা ধরলাম, কোনটা ধরলাম, এইটা, যে এটা হচ্ছে আমার রিঅ্যাকশন, ঠিক আছে, আমি এটা ধরছি। তাহলে এ থেকে এ প্লাস হচ্ছে, এটা আমি ধরছি। ঠিক আছে? এবারে দেখ, এ থেকে এ প্লাস হচ্ছে, এটা অক্সিডেশন। অক্সিডেশন হচ্ছে মানে একে সাহায্য করছে কে, ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে। তো ইলেকট্রনটা ছেড়ে দিবে এমনি এমনি, যদি কেউ ইলেকট্রনটা নেয় তখনই তো ইলেকট্রনটা ছাড়বে, তাই তো? ইলেকট্রনটা নেওয়ার মতো কাউকে থাকতে হবে, ইলেকট্রনটা কোথায় ছাড়বে? তো বি কি করছে, সে ইলেকট্রনটা নিচ্ছে। তাহলে এ এর সঙ্গে বি একটা রিলেশনে আছে, রিলেশনটা এটাই, যে অক্সিডেশন করছে তাকে আমরা বলছি তার অক্সিডেশন হচ্ছে। ঠিক আছে, এবারে যার অক্সিডেশন হচ্ছে তার অক্সিডেশন করতে সাহায্য করছে কে, না যার রিডাকশন হচ্ছে। ঠিক আছে, যার রিডাকশন হচ্ছে। তো ব্যাপারটা এটাই যে কেউ যদি অক্সিডাইজ হয়, কেউ যদি নিজে অক্সিডাইজ হয়, নিজে অক্সিডাইজ মানে নিজে হচ্ছে অক্সিডেশন হচ্ছে যার, বা নিজে, সেটাই ভাষাটাকেই বলছি অক্সিডাইজ। হ্যাঁ, কেউ যদি নিজে অক্সিডাইজ হয় সে অপরকে রিডিউস করবে, সে অপরকে কি করবে, রিডিউস করবে। বুঝেছিস? তাহলে আরেকটা জিনিস আমরা কি বলবো এর অপোজিট, আর নিজে বিজারণ হলে, নিজের বিজারণ হলে বা নিজে রিডিউস করলে, অপরকে জানানোতে সাহায্য করে। হ্যাঁ, অপরকে অক্সিডাইজ করবে, তখন লোক একে কি বলবে, ধর এটা এ আর এটা হচ্ছে বি, এ কি করছে, এ নিজে রিডিউস হচ্ছে। ঠিক আছে, উল্টাটা লিখে দিলাম, এটাকে বি বল, এটাকে এ বল, যেখানে এটা তোদের নাম দেওয়া হয়েছে সেই অনুযায়ী, এটাকে বি বল আর এটাকে হচ্ছে এ বল। তাহলে এ কি করছে, নিজে অক্সিডাইজ হচ্ছে, এর অক্সিডেশন হচ্ছে, কিন্তু এ অপরকে মানে বি কে কি করছে, রিডিউস করতে সাহায্য করছে। আর বি কি করছে, নিজে রিডিউস হয়ে যাচ্ছে কিন্তু অপরকে অক্সিডাইজ করতে সাহায্য করছে। তাহলে লোক একে কি বলবে, লোক এ কে কি বলবে আর বি কে কি বলবে, এ কে বলবে অক্সিডাইজিং এজেন্ট, সরি রিডিউসিং এজেন্ট, মানে সে অপরের রিডিউস করে বেড়াচ্ছে, তাই একে সবাই কি বলবে, রিডিউসিং এজেন্ট। যে এলআইসি করে তাকে আমরা কি বলি, এলআইসি এজেন্ট বলি, তাই তো? যে এলআইসি করে সে নিজের এলআইসি করে না লোকের করে বেড়ায়, নিজের করে সেটা আলাদা ব্যাপার, লোকের যে করে বেড়ায় তাকে আমরা কি বলি, এলআইসি এজেন্ট। সেরকম এ কি করছে, নিজে তো অক্সিডাইজ হচ্ছে কিন্তু অপরকে রিডিউস করে বেড়াচ্ছে, মানে লোকে রিডিউস করছে। তাহলে লোকের যখন রিডিউস করছে তখন একে সবাই বলবে রিডিউসিং এজেন্ট। আর একে সবাই বলবে অক্সিডাইজিং এজেন্ট, কারণ এ হচ্ছে অন্যকে অক্সিডাইজ করছে। তাহলে আমার নিজের সঙ্গে সঙ্গ নেই, অন্যের সঙ্গে সঙ্গ। বল, বোঝা গেছে এই জায়গাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবারে এই কথাটা আমি কেন বললাম যে রিডিউসিং এজেন্ট আর অক্সিডাইজিং এজেন্ট প্রসঙ্গটা কেন তুললাম, না হাইড্রোজেন যেরকম ভাবে H+ কে তৈরি করছে, হাইড্রোজেন কি করছে, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে H+ হয়ে যাচ্ছে। সোডিয়ামও কি করছে, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হয়ে যাচ্ছে। তাহলে দুজনেরই টেন্ডেন্সি হচ্ছে অক্সিডেশন, নিজে অক্সিডেশন হচ্ছে। নিজে যখনই অক্সিডেশন হবে তাহলে অপরকে কি করবে, রিডাকশন করবে। নিজের জারণ হচ্ছে, অপরকে বিজারণ করছে। নিজের অক্সিডেশন হচ্ছে, অপরকে রিডিউস করছে বা বিজারিত করছে।
তাহলে যখনই সে অপরকে বিজারিত করবে লোক তাকে বিজারক দ্রব্য বলবে বা রিডিউসিং এজেন্ট বলবে। এই জন্য আমি কথাটা তোকে বললাম যে বোথ হাইড্রোজেন অ্যান্ড লিথিয়াম সোডিয়াম কল্ড অ্যাজ রিডিউসিং এজেন্ট বা বিজারক দ্রব্য, কিন্তু নিজের হচ্ছে অক্সিডেশন। এটা এটা আমরা কি বুঝতে পারছি যে রিমুভাল অফ ইলেকট্রন হচ্ছে আমরা কি অক্সিডেশন বলে জানি, তবুও আমরা এটাকে রিডিউসিং এজেন্ট বলছি। কেন বলছি সেটা নিশ্চয়ই বোঝা গেছে, তাই তো? বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। এবারে দেখ না, এবারে কি হচ্ছে তোর হাইড্রোজেন আর হচ্ছে সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম এরা দুজনেই অক্সিজেনের সঙ্গে অক্সাইড গঠন করতে পারে। অক্সিজেনের সঙ্গে যে বন্ড করে তাকে আমরা বলি কি অক্সাইড। তাহলে অক্সিজেনের সঙ্গে বন্ড করে অক্সাইড গঠন করে। হাইড্রোজেনের অক্সাইড তোরা জানিস H2O, তাই তো? এটা আর বলার কিছু নেই। হাইড্রোজেনের অক্সাইডকে কি বলে? জল, H2O। আর এটার অক্সাইডকে কি বলে? এলাইটা বেশি ফর্ম হয় না। হ্যালাইড। না না, হ্যালাইড কেন বলবি? হ্যালাইড মানে তো সেই ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন যেগুলো হ্যালোজেন, সেগুলোকে হ্যালাইড বলা হয়। এগুলো কি করে তোর হচ্ছে লিথিয়াম, লিথিয়ামটা লিখছি বারবার, সোডিয়াম দিয়ে লিখ, লিথিয়ামটা সহজে ফর্ম করতে চায় না, সেগুলো পরের কোশ্চেন আসবে। মানে একটু জেনে রাখ, সোডিয়াম ও K2O H2 K2O H2 টা তো লিখেছি, এগুলো ফর্ম করছে, ঠিক আছে? লিথিয়ামটা সহজে লিথিয়ামের অক্সাইডটা কি হবে? লিথিয়ামের অক্সাইডটা সহজে ফর্ম হতে চায় না, কারণ লিথিয়ামের সাইজটা ছোট বলে, ঠিক আছে? এটা যখন আমি গ্রুপ পড়াবো, এরপরে গ্রুপ পড়াবো, কারণ একসঙ্গে তোরা নতুন শুরু করেছিস, শুধু এইটুকুটা জান যে সোডিয়ামের সঙ্গে অক্সাইড Na2O, পটাশিয়ামের সঙ্গে K2O। লিথিয়ামের সঙ্গে অক্সাইড ফর্ম হয় না, বা হলেও খুব কম চান্স থাকে। কারণ হচ্ছে কি না, লিথিয়ামের সাইজটা ছোট, আর যাদের সাইজ ছোট, যে গ্রুপের এলিমেন্ট গুলো সাইজ ছোট, তারা অ্যানালোমাস বিহেভিয়ার দেখায়, মানে অড বিহেভিয়ার দেখায়। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এদের সবারই একটা অ্যানালোমাস বিহেভিয়ার দেখায়, ঠিক আছে? এর সাইজটা ছোট হওয়ার জন্য এদের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতাটা বেশি। এই ব্যাপারগুলো আছে এখানে, তো এগুলো আসছে, পরে পরে আসছে, এখন শুধু একটু জেনে নাও। নেক্সট কি কটা পয়েন্ট হলো? এখানে তোর হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, আজকে হচ্ছে এবার 6 নম্বর পয়েন্ট। নম্বর পয়েন্ট, দেখ 6 নম্বর পয়েন্ট কি বলা হলো না, যেমন হাইড্রোজেন, প্ল্যাটিনিয়াম বা প্যালাডিয়াম এইসব ধাতুগুলো দ্বারা শোষণ হয়ে যায়। দেখ প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম, এগুলো মনে রাখবি, এগুলো আরো পরে পরে তোদের পড়তে হবে। প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম এইসব যে মেটাল গুলো হয়, এই মেটাল গুলোর ক্ষমতা থাকে হাইড্রোজেনকে ধরে রাখা। হাইড্রোজেন একটা গ্যাস, তাকে ধরে রাখতে পারে, এরকম প্লেটের মতো থাকে, প্লেটের উপরে হাইড্রোজেন গ্যাস কিভাবে ধরে রাখতে পারে, ঠিক আছে? এই প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম যে মেটাল গুলো হয়, তারা হাইড্রোজেন গ্যাসকে ধরে রাখতে পারে, ঠিক আছে? তো এই প্রসেসটাকে বলা হয়েছে অন্তর্ধিতি, ঠিক আছে? হাইড্রোজেনের অন্তর্ধিতি বলা হয় বা অক্লুশন। একে কি বলা হয়? হাইড্রোজেনকে ধরে রাখে, একে বলা হয় অক্লুশন, অক্লুশন অফ হাইড্রোজেন, ঠিক আছে? বা হাইড্রোজেনের অন্তর্ধিতি, ঠিক আছে?
হাইড্রোজেনের অন্তর্স্থিতি বা অক্লুশন অফ হাইড্রোজেন বলে। এর মানে হচ্ছে কি হাইড্রোজেনটা প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম ধাতুর উপরে শোষণ হয়ে যায়, অ্যাবজর্ব হয়। ঠিক আছে, মানে হাইড্রোজেন গ্যাসকে এরা হচ্ছে শোষণ করতে পারে। প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম মেটাল শোষণ করতে পারে, এই প্রপার্টিটাকে বলা হচ্ছে কি তোর হচ্ছে অক্লুশন বা অন্তর্স্থিতি। ঠিক আছে, আর কিছু না। এবারে এইটাই কি হচ্ছে লিথিয়ামের ক্ষেত্রেও এই হাইড্রাইড ফরমেশনটা হয়। লিথিয়ামের ক্ষেত্রেও কিন্তু এই মানে প্যালাডিয়াম বা প্ল্যাটিনামের সঙ্গে এরা কি করে অ্যালয় গঠন করে। অ্যালয় মানে দুটো ধাতুর মিক্সচার। ঠিক আছে, দুটো ধাতুর মিক্সচারকে আমরা অ্যালয় বলি। ঠিক আছে, তো এই অ্যালয় ফরমেশন করতে পারে বা সংকর ধাতু যেটাকে বলা হয়, তো এরকম সংকর ধাতু বা অ্যালয় ফরমেশন করতে পারে। এই প্রপার্টিটা কিন্তু এই লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এদের ক্ষেত্রেও আছে। তাহলে মোটামুটি এই 4-5টা পয়েন্ট আমরা দেখলাম যে কিভাবে হাইড্রোজেন মানে 1 নম্বর গ্রুপের সঙ্গে সাদৃশ্য বজায় রাখছে। এরপরে আমরা দেখবো হাইড্রোজেন কিভাবে 7 নম্বর গ্রুপের সঙ্গে সাদৃশ্য বজায় রাখছে, মানে যেটাকে আমরা 1b বলেছি, যেটাকে আমরা 7b বলেছি। এটা 1a দেখলাম। এরপরে আমরা দেখবো হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেন ভার্সাস 7b, মানে 7b তে কি কি আছে, ক্লোরিন ক্লোরিন ব্রোমিন, ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এদের সঙ্গে কিরূপ সাদৃশ্য বা এদের সঙ্গে কিরূপ সিমিলারিটিস দেখাচ্ছে। তাহলে এটা এখন আমরা দুটোকেই ধরছি 7b তে আছে। এবার 7b তে রাখলাম। এখানে কিরকম দেখাচ্ছে না, হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম পয়েন্ট, হাইড্রোজেনের ক্ষেত্রেও ইলেকট্রনিক কনফিগারেশন 1s1, আর সোডিয়াম এই সরি ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদের ক্ষেত্রেও হচ্ছে NH2 NP5, মানে 7টা। আমি আগের ইয়েতে করেছি, কিন্তু আমি আর এখন এই 1s 2s কেন লিখছি এগুলো জিজ্ঞাসা করা উচিত নয় তোদের, কারণ আমি অ্যাটমিক স্ট্রাকচারটা সবাইকে পড়িয়েছি যে 1 হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর SPDF হচ্ছে সামারফিল্ড মডিফিকেশনের পরে কি না হচ্ছে তার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা আর গৌণ কোয়ান্টাম সংখ্যা সবাইকে পড়ানো হয়েছে। এখান থেকে কোশ্চেন আসার কোনো মানে প্রশ্ন নেই। যাও দেখ, তো এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা NS1 লিখতে পারি, সেটাকে আমরা 1s1 লিখেছিলাম, আর এখানে হচ্ছে NS2 NP5। এবারে যার ক্ষেত্রে যেটা করবে, যদি আমরা ফ্লোরিন ধরি তাহলে সেখানে কি হবে না হচ্ছে 2s2 2p5। ঠিক আছে, তার মানে সোজা কথায় আমরা বলতে চাইছি যে ফ্লোরিন যদি আমরা ধরি তাহলে তার বাইরে প্রথমে দুটো ইলেকট্রন থাকে, যেটাকে আমরা লিখছি কি ফ্লোরিনের কি লিখি 1s2 2s2 2p5। তো শুধু আমার বাইরেরটাই দরকার হয়, ভেতরের কোনো দরকার হয় না। ঠিক আছে, শুধু বাইরেরটা দরকার হয়। বাইরে কটা থেকে 7টা থাকে, 1 2 3 4 5 6 7। এই 7টাকেই ভাগ করে দিচ্ছি কি 2s2 s আছে p আছে, তাই তো SPDF 4টে ভাগ আছে। তাহলে SPDF এর মধ্যে এটা 2 নম্বর বলে 1 নম্বরে কি থাকে শুধু s থাকে, আর 2 নম্বরে s থাকে p থাকে, 3 নম্বরে s থাকে p থাকে d থাকে, 4 নম্বরে s থাকে p থাকে d থাকে f থাকে। হয়েছে। এবারে যদি আমরা বলি এটার মধ্যে 2 নম্বরে দেখ, 2 নম্বর ঘরের, এটা 2 নম্বর ঘরে আছে ক্লোরিনটা, 2 নম্বর পিরিয়ডে আছে, তার জন্য আমরা কি করছি এটার ক্ষেত্রে 2s আর 2p বসাচ্ছি। ঠিক আছে, 2s আর 2p যখন বসাচ্ছি তখন হচ্ছে 2s2 আর 2p5 আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, 2s2 2p5 আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে 7টা ইলেকট্রন বোঝা যাচ্ছে, 5 আর 2 এ 7টা বোঝা গেছে। তো এখানে আমরা কি বললাম যে এর ক্ষেত্রে যেমন বাইরে একটা ইলেকট্রনকে গেইন করলে, হাইড্রোজেন যদি একটা ইলেকট্রনকে গ্রহণ করে +1 ইলেকট্রন, একটা ইলেকট্রনকে যোগ করে দিলাম এর সঙ্গে, তাহলে কি হয়ে যাবে, এটা হিলিয়ামের কনফিগারেশন দেখাবে বা নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন দেখাবে। এটা হিলিয়ামের কনফিগারেশন দেখাবে NH2। তার মানে এটা স্টেবিলিটি পাচ্ছে, তাহলে এর যোজ্যতা 1 হচ্ছে বা ভ্যালেন্সিটা 1 হচ্ছে। এর ক্ষেত্রেও যদি আমরা একে আরেকটা ইলেকট্রন দিই তাহলে এর বাইরে 8টে ইলেকট্রন হয়ে যাবে, যেটা হচ্ছে অক্টেট ফিল আপ করছে বা অষ্টক সূত্রটা ফিল আপ করছে। ঠিক আছে, আচ্ছা অষ্টক সূত্র আর মানে ডুপ্লেট বা অক্টেট এই দুটো সূত্র রয়েছে, তোরা টেনেও পড়েছিস বা আমি বলবো। ঠিক আছে, এরপরে বলবো, এগুলো দেখে নে যে 8টা ইলেকট্রন ফিল আপ করছে যে সেই সূত্রটাকে অষ্টক বলা হচ্ছে, আর দুটো ইলেকট্রন ফিল আপ করার যা টেন্ডেন্সি তাকে ডুপ্লেট বলা হয়। ঠিক আছে, দ্বৈত সূত্র আর অষ্টক সূত্র দুটো আছে, বলেই দিই দেখ। তাহলে দুটো সূত্র আছে, একটা হচ্ছে ডুপ্লেট আর একটা হচ্ছে অক্টেট। ঠিক আছে, এবারে অক্টেটটা কি,
অক্টেট হচ্ছে যার 8টা ইলেকট্রন ফিল আপ করার টেন্ডেন্সি আছে তাকে বলা হচ্ছে অক্টেট, আর যার 2টো ইলেকট্রন ফিল আপ করার টেন্ডেন্সি আছে তাকে বলা হচ্ছে ডুপ্লেট। যেমন হাইড্রোজেন আর হিলিয়াম, এদের বাইরে 2টোর বেশি ইলেকট্রন ধরবে না, এগুলো বলা হচ্ছে এগুলো শুধু ডুপ্লেটের মধ্যে পড়ে, বাকি যা এলিমেন্ট আছে সব হচ্ছে অক্টেটের মধ্যে পড়ে। হয়েছে এই জিনিসটা। তো এটা আমার অত ভেবে লাভ নেই। দেখ এখানে যে মেইন জিনিসটা জানার যে এর যোজ্যতাও 1 আর এর যোজ্যতা হচ্ছে 1, তাহলে উভয়ের ভ্যালেন্সিটা 1। এখান থেকে আমরা কি পেলাম যে দুটোর ক্ষেত্রে ভ্যালেন্সি বা যোজ্যতা হচ্ছে 1। নেক্সট আমরা যদি আসি যে সেকেন্ড পয়েন্ট, কি সেকেন্ড পয়েন্ট হচ্ছে যেমন হাইড্রোজেন কি করতে পারে, এইচ এর সঙ্গে আর একটা এইচ মিশে গিয়ে হাইড্রোজেন 2 বা H2 ফরমেশন করতে পারে, সেই রকম ফ্লোরিনের সঙ্গে ফ্লোরিন মিশে গিয়ে F2 Cl2 ব্রোমিন 2, ঠিক আছে, আয়োডিন 2 I2 এইগুলো ফরমেশন করতে পারে। ঠিক আছে, তাহলে দুজনেই হচ্ছে কি হাইড্রোজেন, আর এরা দুজনেই মানে দ্বিপরমাণু। ঠিক আছে, দ্বিপরমাণু মানে দুটো এর মধ্যে অ্যাটম আছে। ঠিক আছে, তাহলে বাইভ্যালেন্ট অ্যাটম বলা হয়, এই দুটোকে বলা হয় কি ডাইভ্যালেন্ট, বাইভ্যালেন্ট বলবি, বাইভ্যালেন্ট অ্যাটম, বাইভ্যালেন্সি আছে বা বাইভ্যালেন্ট অ্যাটম এই ধরনের নামকরণ দেওয়া হয়, যেটাকে বলা হচ্ছে দ্বিপরমাণু, মানে দুটো পরমাণু একসঙ্গে বন্ড হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট আমরা যদি থার্ড পয়েন্ট আসি, তাহলে কি দেখতে পাবো না হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করে ফরমেশন করছে কি H-, তাহলে H যখন হাইড্রোজেনের বাইরে একটা ইলেকট্রন আছে 1s1, এটা যখন একটা ইলেকট্রন আরো একটা দিচ্ছি আমি ইলেকট্রন একে, তখন এ তৈরি করছে কি হাইড্রোজেন মাইনাস, আরে হাইড্রোজেনের বাইরে একটা ইলেকট্রন আছে এইভাবে, তাহলে তার বাইরে যদি আমি আরো একটা ইলেকট্রন দিই তাহলে তাকে কি বলবো H-, তখন তার কনফিগারেশন হয়ে যাচ্ছে 1s2। আমরা s2 কেন লিখলাম, এখানে 1s1 ছিল, আমরা জানি s এর একটা ঘর আর একটা ঘরে ইলেকট্রন ধরে দুটো, এটা আমি বলেছি আগের দিন, একটা ঘরে ইলেকট্রন ধরে দুটো, তার মানে একটা ইলেকট্রনের আগের থেকে ছিল আর একটা ইলেকট্রন এসে ঢুকে গেল এই ঘরটায়, তাহলে আর তো এর ঘর নেই, এখানেই ঢুকতে হবে, আর তো এর ঘর নেই। ঠিক আছে, আর ফ্লোরিনের ক্ষেত্রে বা যেটাকে আমরা হ্যালোজেন মৌল বলছি সেটাকে আমরা সোজা ভাষায় এক্স দিয়ে ডিনোট করি। এক্স মানে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন যা আছে এই সবকে আমরা এক কথায় এক্স বলবো, এগুলোকে আমরা কি বলবো এক্স বলবো, হ্যালোজেন মেটাল বলছি হ্যালোজেন। ঠিক আছে, তো এই এক্স থেকে যদি আমরা এটার কনফিগারেশন কি NH2 NP5, ঠিক আছে, এটার ঘর হচ্ছে দুটো, তাহলে এস ঘর আছে আর হচ্ছে পি ঘর আছে, পি এর মধ্যে 3টে ঘর, এস এর মধ্যে একটা ঘর। আমি কি বলেছিলাম একটা ঘরে দুটো ইলেকট্রন থাকবে, তাহলে এস এ দুটো আছে আর পি এর মধ্যে 5টা ইলেকট্রন আছে, তার মানে 1 2 3 4 5, 5টা ইলেকট্রন হলো। আর একটা ইলেকট্রন যদি আমি অ্যাড করি তাহলে সে কোথায় ঢুকবে, এখানে খালি আছে ঘরটা, এই ঘরটাই ঢুকবে। ঠিক আছে, এই ঘরটা ইলেকট্রনটা ঢুকবে, তাহলে কি হবে এটা না এটা হয়ে যাবে এইভাবে। ঠিক আছে, দাঁড়া, এটা হয়ে যাবে এইভাবে। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি আরেকটা ইলেকট্রন অ্যাড করি এটা হয়ে যাবে X-, এর কনফিগারেশন হয়ে যাবে NH2 NP6, আর 5 থাকবে না, 6 হয়ে যাবে। ঠিক আছে, তো এই দুটোর ক্ষেত্রেও কিন্তু সিমিলার ক্যারেক্টারিস্টিক আছে, হাইড্রোজেন যেমন হচ্ছে হ্যালোজেনও সেরকম হচ্ছে, দুটোর ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক সিমিলার। নেক্সট পয়েন্ট যদি আমরা আসি যে সোডিয়াম যেরকম, সোডিয়াম বলছি, এখানে সোডিয়াম ক্লোরাইড যেভাবে ফরমেশন হয় সোডিয়াম প্লাস Cl-, সেম ভাবে সোডিয়াম হাইড্রাইডও ফরমেশন হয়, সেটা কিভাবে সোডিয়াম প্লাস H-, হয়েছে। এই দুরকম যৌগই কিন্তু ফরমেশন হতে পারে, পসিবল। হ্যাঁ, তাহলে সেম রিঅ্যাকশন এগুলো একই রকম ভাবে লিখবি, আর এগুলো বলার কিছু নেই। নেক্সট পয়েন্ট হচ্ছে কার্বন যেরকম CH4 গঠন করে, কার্বন হাইড্রোজেন যেরকম কার্বনের সঙ্গে জুড়ে যায়, ঠিক আছে, সেই রকম ক্লোরিনও কি হতে পারে CCl4 গঠন করে। ঠিক আছে, ক্লোরিনও কার্বনের সঙ্গে জুড়ে যায় 4 কার্বন। ঠিক আছে, বা যেরকম এখানে সোডিয়াম অ্যামোনিয়া হয় NH3, সেরকম নাইট্রোজেনের সঙ্গে ক্লোরিনও মিশে যেতে পারে NCl3 ফরমেশন হতে পারে। তো একই রকম যৌগ ফরমেশন হচ্ছে আর কি, সেটাই বলার এখানে, আর কিছু না। যেমন H2O ফরমেশন হতে পারে,
সেরকম এখানে Cl2O ফরমেশন হতে পারে। কার সঙ্গে কার কম্পেয়ার করছি? হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই চারটে এলিমেন্টের কম্পেয়ার করছি। আমি একটা দিয়ে করছি, বাকিগুলো তোরা করতে পারিস, ঠিক আছে? তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই চারটে দিয়ে কম্পেয়ার করছি। তার মধ্যে আমরা H2O বললে Cl2O বলবো, NH3 বললে NCl3 বলবো, ঠিক আছে? আর CH4 বললে CCl4 বলবো। এই চার ধরনের যৌগ ফরমেশন করতে পারে। এগুলো সিমিলারিটিস, দুটোর মধ্যে কম্পারিজন। কেন আমি এটাকে 7 নম্বর গ্রুপেও রাখতে পারি, ঠিক আছে? আরেকটা কি বলা হচ্ছে, আরো একটা পয়েন্ট আছে, এগুলো বলে দিই আজকে, যে এখানে হাইড্রোকার্বন যে যৌগগুলো পেলি CH4, ঠিক আছে, বা CCl4, হ্যাঁ, এগুলোকে কি করা হচ্ছে না হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত করা যেতে পারে। আমি কি বললাম, কার্বনের সঙ্গে 4টা হাইড্রোজেন যুক্ত আছে, এই 4টা হাইড্রোজেনকে একটা একটা করে সরিয়ে একটা একটা ক্লোরিন দিয়ে আমি প্রতিস্থাপিত করতে পারি। প্রথমে আমি কি করলাম, এই হাইড্রোজেনটা এখান থেকে সরিয়ে দিলাম, সরিয়ে করে এখানে তাহলে কি থাকবে পড়ে, কি অ্যাড করলাম, ক্লোরিন ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে CH4 থেকে হয়ে গেল CH3Cl, ঠিক আছে? তারপরে কি করলাম, আরো একটা হাইড্রোজেনকে হাটিয়ে করে আর একটা ক্লোরিন ঢুকিয়ে দিলাম, তাহলে এখান থেকে আমার হয়ে গেল CH2Cl2। এবারে আরো একটা হাইড্রোজেনকে হাটিয়ে আমরা এখানে আরো একটা ক্লোরিনকে প্রতিস্থাপিত করলাম, সেখান থেকে আমরা পাচ্ছি কি CHCl3। তারপরে আরো একটা হাইড্রোজেনকে হাটিয়ে করে সেখানে আরো একটা ক্লোরিনকে প্রতিস্থাপিত করলাম, যাকে আমরা বলছি কি CCl4। দেখ, এখান থেকে এখানে সুন্দর প্রতিস্থাপিত হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এইরকম ভাবে করা যেতে পারে। তবে এখানে আমার কি প্রয়োজন, এখানে আমার লাইট প্রয়োজন, H-, লাইট প্রয়োজন। লাইটের প্রেজেন্সে এই রিঅ্যাকশনটা হয়, ঠিক আছে? লাইটের প্রেজেন্সে এই রিঅ্যাকশনটা হয়, কে লাইট রিঅ্যাকশনও বলতে পারিস, ঠিক আছে? আর একে ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশনও বলতে পারিস, সেগুলো পরে আসবো। মোটামুটি লাইটের প্রেজেন্সে এই রিঅ্যাকশনটা পসিবল হয়। ওকে, নেক্সট যদি আমরা দেখি, এখানে তোর হচ্ছে নেক্সট যদি আমরা দেখি যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, এই হ্যালোজেন যে তোর হচ্ছে এলিমেন্ট গুলো রয়েছে, হ্যালোজেন বলা হয় এদেরকে, ঠিক আছে? এদের যে আয়োনাইজেশন এনার্জি, ঠিক আছে? কি বললাম না, যেটা হচ্ছে তোর হাইড্রোজেনের যে এনার্জি, মানে ইলেকট্রন বের করার, ধরে নে এখানে আমি ধরলাম হ্যালোজেন, ঠিক আছে, আর এখানে ধরলাম আমি অ্যালকালি আর্থ মেটাল। অ্যালকালি মেটাল মানে যেটা প্রথমে পড়িয়েছিলাম, সেগুলোকে বলা হয় অ্যালকালি মেটাল, ক্ষার ধাতু বলা হয়, ক্ষার ধাতু, ঠিক আছে? এবারে যদি আমরা দেখি, এখানে তোর এটাকে আমি ডিভাইড করে দিই, এটাকে যদি আমি ডিভাইড করে দিই, তাহলে কি দেখতে পাবো না, এর ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে যে হ্যালোজেন এলিমেন্ট গুলো কি কি হতে পারে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে? হ্যালোজেন এলিমেন্ট হতে পারে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এগুলো লিখে ফেলি আমি। কি হচ্ছে এখানে, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে? আর এদের আয়নাইজেশন এনার্জিটা, আয়নাইজেশন এনার্জি মানে কি, আয়নাইজেশন এনার্জি কথার মানে হচ্ছে তার সর্ববহিস্থ কক্ষ থেকে, মানে সব থেকে আউটার মোস্ট অরবিটাল যেটা, সেখান থেকে একটা ইলেকট্রন বের করাতে কতটা এনার্জি লাগছে, সেটাকে বলা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। তাহলে এনার্জি বা শক্তি
টু ইজেক্ট মানে বের করাতে an electron from valence cell, valence মানে বাইরে, valence cell বা এটাকে আউটার মোস্ট বলতে পারিস, আউটার মোস্ট ভ্যালেন্স বা আউটার মোস্ট সেল থেকে একটা ইলেকট্রন বের করাতে কতটা এনার্জি লাগছে সেটাকেই বলা হচ্ছে তার আয়নাইজেশন এনার্জি। যেমন যদি এটা m হয়, এখান থেকে একটা ইলেকট্রন আমি বের করালে এটা m প্লাস হচ্ছে, এখানে কতটা এনার্জি লাগছে সেটাই হচ্ছে আয়নাইজেশন এনার্জি। তো এখানে কি হচ্ছে দেখা গেল কি না, এই যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জিটা কত হয় 17.4, 13.0, 11.8, 10.4 এদের আয়নাইজেশন এনার্জি এভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, মানে এদের শক্তির ক্রমটা এভাবে দেখা যাচ্ছে, শক্তিগুলো এতগুলো। হাইড্রোজেন ক্ষেত্রে আমি এখানে লিখছি। আর এখানে কি কি আছে, এখানে আছে তোর লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম। ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কত, লিথিয়ামের ক্ষেত্রে তোর হচ্ছে 5.39, 5.14, 4.43, 4.18, 3.89। এইখানে একটু হাইড্রোজেন এদের দিকে সাপোর্ট করছে, তাদের দিকে হাইড্রোজেনের এনার্জিটা দেখা যায় 13.5, যেটা দেখা যাচ্ছে কি না প্রায় এই হ্যালোজেনের সঙ্গে প্রায় কাছাকাছি, এদের থেকে অনেক বেশি, এদের 5 এর মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, আর এদের 17 টু 10 টু 17 এর মধ্যে আছে, যার মধ্যে 13টাও একটা পড়ছে। তাহলে হাইড্রোজেন মৌলগুলোর মতো হাইড্রোজেনের যে আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নাইজেশন এনার্জি সেটা উচ্চ। ঠিক আছে, মানে হাইড্রোজেনের যে আয়নাইজেশন এনার্জি সে তার ভ্যালুটা হচ্ছে হ্যালোজেনের মতো বেশি হয়। এটার সঙ্গে অ্যালকালি মেটালের কোনো সম্পর্ক হয় না, এর সঙ্গে এর কোনো রিলেশন নেই, কিন্তু এর সঙ্গে এর প্রায় রিলেট করা যায়। এটা হচ্ছে এখানে একটা ডিফারেন্স। ঠিক আছে, বোঝা গেছে এতটা পর্যন্ত? বল কেন আমি হাইড্রোজেনকে হ্যালোজেনের গ্রুপে রাখবো, কেন আমি হাইড্রোজেনকে অ্যালকালি গ্রুপে রাখবো, এই দুটো কম্পারিজন বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবারে দেখ যদি আমরা বলি এখানে এরপরে আছে কি কি, এরপরে কারেকশন আছে, মেন্ডেলি পিরিয়ড টেবিলের কারেকশন কি কি করে করা হয়েছিল, এইটা কারেকশনটাই করে দিই শুধু, এটা লাস্ট টপিক। ঠিক আছে, এরপরে টপিক হচ্ছে কারেকশন এন্ড এক্সপ্লেনেশন, correction and explanation of Mendeleev's periodic table। ঠিক আছে, তো কারেকশন করা হলো কি করে, মেন্ডেলি পিরিয়ড টেবিলের কারেকশন কি করে করা হলো? দেখ, সব থেকে প্রথম ধারণা হচ্ছে কি না, যদি আমরা এই পিরিয়ডিক টেবিলটাকে অ্যাটমিক ওয়েট বা ভর সংখ্যা অনুযায়ী না সাজিয়ে, ভর সংখ্যা, ভর পারমাণবিক ভর, ঠিক আছে, ভর সংখ্যা বা অ্যাটমিক মাস এই ওয়াইজ না সাজিয়ে একে আমরা অ্যাটমিক নম্বর অনুযায়ী সাজাই বা পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী সাজাই, তাহলে দেখা যাচ্ছে যা যা প্রবলেম আমার মেন্ডেলিতে ছিল সব প্রবলেম আমার সলভ হয়ে গেল। অ্যাটমিক নাম্বার অনুযায়ী সাজাবো। এবার অ্যাটমিক নাম্বারটা কি? অ্যাটমিক নাম্বার হচ্ছে যার বাইরে যটা, মানে যার যেসব অ্যাটমের মধ্যে যটা প্রোটন সংখ্যা আছে সেগুলাই হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। আবার প্রোটন সংখ্যা সমান হচ্ছে ইলেকট্রন সংখ্যা, তার মানে আমরা বলতে পারি যে অ্যাটমের যতগুলো প্রোটন আছে বা ইলেকট্রন আছে সেটাকে তার অ্যাটমিক নাম্বার বলা হচ্ছে। তাহলে কোনো একটা অ্যাটমের একই প্রোটন বা একই ইলেকট্রন থাকতে পারে না, তাই সব প্রোটন সব অ্যাটমকেই আলাদা আলাদা ঘরে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই যে সমস্যাটা দূর হয়ে গেল আমার এখানে, যে ভর সংখ্যা দিয়ে সাজালেই আমার একই ভরের তো দেখা যাচ্ছে বিভিন্ন রকম আইসোটোপ আইসোবার সব চলে আসছে, কিন্তু যখন আমি অ্যাটমিক নাম্বার দিয়ে সাজাচ্ছি আমার এই ধরনের কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তাহলে কি কি হলো,
না লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম যেটাকে ক্ষার ধাতুর সঙ্গে রাখা হয়েছিল বা যেগুলোকে হচ্ছে তোর এর সঙ্গে কপারকে সিলভারকে আর গোল্ডকে রাখা হয়েছিল, এখানে দেখ এই যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিসিয়াম এগুলোর সঙ্গে কপার সিলভার আর হচ্ছে গোল্ডকে রাখা হয়েছিল। এই জিনিসটা সলভ হয়ে গেল যে এটা আর এখানে থাকবে না, এই দুটোকে একসঙ্গে রাখা যাবে না। ঠিক আছে, এই দুটোকে একসঙ্গে রাখা যাবে না, এটা শেয়ার এখানে এটা তোর হচ্ছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবারে আরেকটা কি ব্যাপার হচ্ছে না, এই যে তোর ফেরিক কোবাল্ট নিকেল এই তিনটেকে একই ঘরে রাখা হয়েছিল, সেটাও আর কিন্তু থাকছে না যখন আমরা একে অ্যাটমিক নাম্বার অনুযায়ী সাজিয়ে ফেলছি। ঠিক আছে, যখন আমরা একে অ্যাটমিক নাম্বার অনুযায়ী সাজিয়ে ফেলছি তখন কিন্তু এর মধ্যে আর সেই ব্যাপারটা থাকছে না। ঠিক আছে, তো এখানে কি হলো না, এই ধরনের সলভ গুলা করার পরে এখানে তোর হচ্ছে পিরিয়ডিক টেবিল, নতুন পিরিয়ডিক টেবিল আবিষ্কার হলো যেটাকে লং পিরিয়ডিক টেবিল বা মডার্ন পিরিয়ডিক টেবিল বলা হয়। ঠিক আছে, এটা নেক্সট টপিকে নেক্সট ডেটে পড়াবো, আজকে এতটা পর্যন্ত থাক। নেক্সট ডেটে দেখাচ্ছি। এখন বল তোদের বুঝতে কোনো অসুবিধা আছে কিনা বা কোনো সমস্যা কোনো প্রকারে আছে কিনা কোথাও? ঠিক আছে, এতটা পর্যন্ত থাক। এটার মেন্ডেলিভের ডিফেক্ট দিয়ে পরের দিন নতুন নিউ মডার্ন পিরিয়ড টেবিলে আমি ঢুকবো। স্যার একদম প্রথমে যে বিজ্ঞানীটার নাম বলেছিলেন তার নামটা কি জানো, যে একদম একদম প্রথম প্রথমে কে টোবেরিনিয়ার? হ্যাঁ হ্যাঁ, তার সময় কি ওই যেটা আপনি একটা লিস্ট দেখালেন ওটা কি হ্যাঁ। পিরিয়ডিক টেবিল তো নয়? একদম প্রথমে যেটা না না দেখছিলাম। না 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 না, ওটা জাস্ট কনসেপ্ট, একটা টেবিল চালু করার একটা কনসেপ্ট, যে এর নিচে একে বসাতে পারি। বুঝতে পারলি, আমি কনসেপ্ট গুলো এখানে ধরা হয়েছে। হ্যাঁ, শুধু শুধু মানে তোর হচ্ছে এটা ধরা হয়নি, কনসেপ্ট গুলো ধরা হয়েছে।